আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে। আজকে তোমাদের সাথে আছি আমি সঞ্জিত জাহিদ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে। আজকে তোমাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পার্ট, অধ্যায় 1, পরিবেশ রসায়ন। তো তোমরা যারা যুক্ত আছো সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও এবং তোমাদের টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে রাখো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। সবাই আর কি একটু শেয়ার দিয়ে দিও, ঠিক আছে? সবাই আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবা, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তোমরা একটু মেনশন দিয়ে দাও, আমিও মেনশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা চলো শুরু করে দিই। অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা, তো দেখো পরিবেশ রসায়ন, যেখান থেকে আর কি দেখা যায় যে বিগত বছরে গুচ্ছতে অনেকগুলাই কোশ্চেন আসছে। আর এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু তোমাদের দেখা যাবে যে 2 থেকে 3টে কিন্তু কোশ্চেন অবশ্যই থাকে আর কি গুচ্ছতে। কারণ সেকেন্ড পার্টে তো জৈব রসায়ন থেকে থাকবে, জৈব রসায়নের পর আর যে বড় একটা অধ্যায় সেটা হচ্ছে পরিবেশ রসায়ন। আর তড়িৎ রসায়ন আর পরিমাণগত রসায়ন তুলনামূলক একটু ছোট, বাট পরিবেশ রসায়ন আর জৈব রসায়ন দুইটাই কিন্তু অনেক বড় বড় অধ্যায়। জৈব রসায়ন যথেষ্ট বড়, বাট তাই বলে পরিবেশ রসায়নও কিন্তু অনেক বড় একটা অধ্যায়। কম্পারেটিভলি তোমার হচ্ছে গুণগত পরিমাণগত রসায়ন আর হচ্ছে তড়িৎ রসায়নের সাপেক্ষে আর কি। তো যাই হোক, পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা এই জন্য তোমাদের আলাদা আর কি একটা চ্যাপ্টার, জাস্ট পরিবেশ রসায়ন। তাই সবাই চেষ্টা করবা যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা করার, কারণ এখানে আজকে অনেক টপিকই কভার করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো চলো আর কি দেরি না করে শুরু করে দিই। আচ্ছা, তো এইটা আর কি তোমাদের সবারই আর কি একটা সংযুক্তি দেওয়া আছে আর কি, এটা সবারই কম বেশি জানা আছে, কারণ আগে যখন পরিবেশ রসায়নের ক্লাসটা নিয়েছিলাম তখন কিন্তু এটা পড়ানো হয়েছে। আচ্ছা আমাদের আচ্ছা দেখি আগে কে কি কমেন্ট করতেছো। সুরাইয়া সুলতানা জয়িতা কমেন্ট করছো। আচ্ছা, তো অলরেডি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে, তো আরও অনেকেই যুক্ত হওয়ার কথা ছিল, বাট হয়তো বা ক্লাস টাইমটা হয়তো বা অনেকে জানো না, কারণ ক্লাস শিডিউলটা সকালবেলা দেওয়া হয়েছিল, যার কারণে অনেকেই হয়তো যুক্ত হতে পারেনি। বাট যারা যুক্ত হয়েছে তারা ক্লাসটা মনোযোগ দিয়ে করো, এবং যারা পরবর্তীতে ক্লাসটা করে নিবা আশা করি ফার্স্ট থেকে ক্লাস পর্যন্ত করবা, আর চেষ্টা করবা একটু লাইভে ক্লাসগুলো করার। আচ্ছা, ওকে,
আচ্ছা, তো দেখো ফার্স্টে হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে যে আয়তন দেওয়া আছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলে কোন গ্যাস কত পার্সেন্ট থাকে বা কোন গ্যাসের পরিমাণ বেশি থাকে বা কোন গ্যাসের পরিমাণ কম থাকে আর কি। তো বায়ুমণ্ডলে দেখো নাইট্রোজেন যেটা আছে, নাইট্রোজেনের পরিমাণ থাকে হচ্ছে তোমার 78%, ঠিক আছে? নাইট্রোজেনের পরিমাণ থাকে হচ্ছে 78%। আচ্ছা, 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 বায়ুমণ্ডলে তোমার নাইট্রোজেনের পরিমাণ যেটা, এটা থাকে হচ্ছে কত পার্সেন্ট? 78%, ঠিক আছে? নাইট্রোজেনের পরিমাণ 78%, অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20%। অক্সিজেনের পরিমাণ কত পার্সেন্ট থাকে? 20%। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03%। তো এরকম যেসব পার্সেন্টেজগুলো আছে, এই পার্সেন্টেজগুলো দেখো আমরা কীভাবে মনে রাখতে পারি? দেখো সব থেকে বেশি থাকে বায়ুমণ্ডলে, সব থেকে বেশি থাকে হচ্ছে নাইট্রোজেন গ্যাসটা, অলমোস্ট হচ্ছে কত পার্সেন্ট? 78 দশমিক তোমার মনে রাখবো হচ্ছে 09%। নাইট্রোজেন 9 আছে, লাস্টে কত আছে? 9 আছে, 78.09। অক্সিজেন কত পার্সেন্ট আছে? অক্সিজেন মনে রাখবা হচ্ছে অক্সিজেন O2, যে মানে কত বলতো? 0.2। অক্সিজেন আমরা লিখি কি হবে? O2, মানে যেটা 0.2, এটাকে উল্টাই দিলে কি হয়ে যায় বলতো? 0.2 কে উল্টাই দিলে হয়ে যায় হচ্ছে 20। তাহলে অক্সিজেন মনে রাখবা হচ্ছে কত পার্সেন্ট? অক্সিজেন হচ্ছে 20% হচ্ছে অক্সিজেন থাকে। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড কত পার্সেন্ট? কার্বন ডাই অক্সাইড হচ্ছে তোমার 0.03%, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড কত? 0.03%। তো দেখো কার্বন ডাই অক্সাইড লিখতে, কার্বন ডাই অক্সাইডের শূন্য আছে কয়টা? দেখো তো দুইটা শূন্য আছে, মানে O2, মানে 0 কয়টা আছে? দুইটা আছে। আর কার্বন একটা, আর হচ্ছে 0 দুইটা, তাই না? তাহলে মানে কয়টা সংখ্যা টোটাল? তিনটা সংখ্যা। এই জন্য দেখো ডাবল জিরো দিয়ে কত হয়েছে বলো তো? 3 হয়েছে, কারণ শূন্য যেহেতু দুইটা শূন্য আছে, আবার যেহেতু কয়টা সংখ্যা? তিনটা সংখ্যা, এই জন্য কত আছে? 3 আছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা সবাই একটু কমেন্ট করো তো, যে কার্বন ডাইঅক্সাইড কত পার্সেন্ট থাকে? সবাই একটু কার্বন ডাইঅক্সাইডটা কমেন্ট করো, যে কার্বন ডাইঅক্সাইড কত থাকে আর কি, এটা একটু সবাই কমেন্ট করো। আচ্ছা, এটা কি এখান থেকে যাবে? Is it? সেটিং ছিল, সেটিং আচ্ছা, এই যে বাটন, সেটিং বাটন, ওপিএস সেটিং। ওকে, এখন হচ্ছে ওকে, এবার দেখো। আচ্ছা, তো সবাই কমেন্ট যেটা করতে বলছিলাম সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা সবাই একটু কমেন্ট করতে বলছিলাম। দেখি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কে কি কমেন্ট করছো? হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা শ্রুতি কমেন্ট করছে, নাহিদ কমেন্ট করছে, শান্তা ইসলাম কমেন্ট করছে, জয়িতা কমেন্ট করছে, কাজী তানসিয়ান কমেন্ট করছে। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা হচ্ছে 0.03%, এটা যেটা বললাম কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এরপর দেখো আর্গন। আর্গন কত পরিমাণে থাকে? আর্গনের শেষে কত আছে? 9 আছে, 9তে মনে হয় 9। আর্গন কত পার্সেন্ট থাকে? 0.9% থাকে হচ্ছে আর্গন। আর্গন হচ্ছে 0.9%। আর্গনের শেষে 9 আছে, আর্গন কত পার্সেন্ট? 0.9%, ঠিক আছে? আর্গনটা সবাই মাথায় রাখবে, আর্গন এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে যেটা লাগবে আমাদের, দেখো এরপর আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এরপর দেখো আমাদের বায়ুমণ্ডলে যে 4টা স্তর আছে, ঠিক আছে? কি কি স্তর? তোমার হচ্ছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। বায়ুমণ্ডল থেকে তোমার মনে করো ভূমি থেকে ফার্স্টে যে স্তরটা পড়ে সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, যেটা ভূমি থেকে হচ্ছে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এরপর 15 থেকে আবার 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যেটা, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে হচ্ছে 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে কোনটা? তোমার হচ্ছে মেসোস্ফিয়ার। তারপরে কোনটা? থার্মোস্ফিয়ার। তো এইগুলো দেখো যে আমাদের একটা রেঞ্জ মুখস্থ করলেই হচ্ছে, আমাদের পরের রেঞ্জটা কিন্তু আর মুখস্থ করার দরকার হচ্ছে না। যেমন তুমি যদি মনে করো 15 কিলোমিটারটা মুখস্থ করো, এরপর 50 কিলোমিটার মনে রাখো, তার মানে মনে রাখবা যে শুরু হবে কত দিয়ে? ট্রোপোস্ফিয়ারের পর থেকে, মানে কত দিয়ে শুরু হবে? 15 কিলোমিটার দিয়ে কিন্তু শুরু হবে, তাই না? তুমি জাস্ট লাস্টের রেঞ্জগুলো মনে রাখবা, 15 কিলোমিটার, 50 কিলোমিটার, 85 কিলোমিটার, আর কত? 500 কিলোমিটার। আগের রেঞ্জটা কিন্তু তোমার জানা আছে, যে যেহেতু এটা 50-এ শেষ, তার মানে পরেরটা শুরু হবে কততে বলো তো? 50-এই শুরু হবে আর কি। তাহলে কত কত? 15, 50, 85 আর 500। সব জায়গায় একটা কমন আছে কি বলো তো? 5 কথাটা কমন আছে। দেখো 15-তে 5 আছে, 50-এও 5 আছে, 85-তেও 5 আছে, 500-তেও 5 আছে। তো সবাই একটু এই 4টা মান একটু কমেন্ট করে ফেলো। 15, 50, 85 আর কত বলো তো? 500 কিলোমিটার। এই 4টা মান সবাই একটু কমেন্ট করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তাপমাত্রা যেটা আছে, তাপমাত্রা কি হয়? যে বায়ুমণ্ডল থেকে তুমি যত উপরে যাবা তখন কি হবে? তাপমাত্রা কি বাড়বে নাকি কমবে? তো কি হবে দেখো, ফার্স্টে তাপমাত্রা হচ্ছে হ্রাস পাবে, তারপরে বৃদ্ধি পাবে, তারপরে আবার হ্রাস, তারপরে আবার বৃদ্ধি। তাহলে কি বললাম? হ্রাস বৃদ্ধি, হ্রাস বৃদ্ধি। মানে ফার্স্টে হচ্ছে তোমার একবার হ্রাস পেলো, তারপর হচ্ছে আবার বৃদ্ধি পাবে, তারপর আবার হ্রাস পাবে, তারপর আবার কি হবে বলো
বলো তো? বৃদ্ধি পাবে। এইটুকু কি সবার কাছে ক্লিয়ার হয়েছে যে তাপমাত্রা কি হয় তোমার হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তুমি যত উপরের দিকে যেতে থাকবা ট্রোপোস্ফিয়ার পর্যন্ত যেতে যেতে তোমার তাপমাত্রা দেখবা ভূমি থেকে যত 15 কিলোমিটার পর্যন্ত যাচ্ছ তখন দেখবা তাপমাত্রা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। 15 কিলোমিটার অতিক্রান্ত করে তুমি যখন 50 কিলোমিটার দিকে যাবা তখন আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে। আবার 50 কিলোমিটার অতিক্রমণের পর আবার তাপমাত্রা কি হবে? হ্রাস পাবে। এভাবে আর কি হ্রাস বৃদ্ধি করে তাপমাত্রা এরকম হতে থাকে আর কি। আচ্ছা, এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার? আর যেটা কমেন্ট করতে বলছিলাম 15, 50, 85, 500 এটা সবাইকে কমেন্ট করতে বলছিলাম, সবাইকে কমেন্ট করছো? দেখি কে কি কমেন্ট করছো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এবার দেখো চাপ যেটা আছে, চাপ মনে রাখবা। আচ্ছা চাপটা এখানে দেওয়া নাই। আচ্ছা দেখো তাপমাত্রা যে হ্রাস পাইছে, হ্রাস পেয়ে কত হয়েছে? তো হ্রাস পেয়ে তোমার হচ্ছে -55 ডিগ্রি সেলসিয়াস হবে, ঠিক আছে? -55 ডিগ্রি। এরপর কি হয়েছে? আবার বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পেয়ে কত ডিগ্রি হবে? +2 ডিগ্রি সেলসিয়াস। তারপরে আবার যেহেতু হ্রাস পেয়ে -93 ডিগ্রি সেলসিয়াস হবে, যেটাকে বলা হয় বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা, ঠিক আছে? -93 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় আসছে যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কত। তো বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কত এটা একটু সবাই কমেন্ট করবা। বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রাটা কত? কত? -93 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা। তো পরীক্ষায় একটা কোশ্চেন আসতে পারে যে অনেক সময় কেলভিনে চলে আসে, বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কত কেলভিন। তখন কি করবা? 273 থেকে এটা কি করে দিবা বলো তো? বিয়োগ করে দিবা। তাহলে তুমি কি পেয়ে যাবা? কেলভিনে পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে মাথায় রাখবা যেটা সেটা হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কত? -93 ডিগ্রি সেলসিয়াস। তারপর আবার বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে কত হবে? 427 থেকে 1727 ডিগ্রি সেলসিয়াস। তো দেখো এখানে যেটা লাগবে, এই ট্রোপোস্ফিয়ার একটা নাম আছে, ঠিক আছে? ট্রোপোস্ফিয়ারের নাম কি? এইটা যেহেতু ভূমি থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এই জন্য এখানে মনে করো ঝড় ঝঞ্ঝা তারপরে যেসব প্রাকৃতিক দুর্যোগ আছে সবগুলো হয় হচ্ছে এই ট্রোপোস্ফিয়ারে। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে তোমার ক্ষুদ্র মণ্ডল। কি মণ্ডল বলা হয়? ক্ষুদ্র মণ্ডল বলা হয় হচ্ছে ট্রোপোস্ফিয়ারকে, ঠিক আছে? এরপরে যেটা আছে স্ট্র্যাটোস্ফিয়ার, এটাকে বলা হয় হচ্ছে তোমার শান্ত মণ্ডল। শান্ত মণ্ডল বলা হয় হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হচ্ছে শান্ত মণ্ডল। আর মেসোস্ফিয়ার যেটা আছে, মেসোস্ফিয়ার যেহেতু তোমার সর্বনিম্ন তাপমাত্রা থাকে মেসোস্ফিয়ারে, এই জন্য মেসোস্ফিয়ারকে বলা হয় হচ্ছে শীতলতম মণ্ডল। কি মণ্ডল বলা হয়? শীতলতম মণ্ডল বলা হয়, ঠিক আছে? আচ্ছা, আর থার্মোস্ফিয়ারের আরেকটা নাম কি? থার্মোস্ফিয়ার আরেকটা নাম হচ্ছে আয়োনোস্ফিয়ার। এটুকু কি সবার ক্লিয়ার? তাহলে যদি বলা হয় যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কত কেলভিন, এইটা একটু সবাই কমেন্ট করতো যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কত কেলভিন, ঠিক আছে? এটা কত কেলভিন এটা একটু সবাই কমেন্ট করো। বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা কত কেলভিন এটা একটু সবাই কমেন্ট করো। হ্যাঁ 180 কেলভিন। হ্যাঁ শারমিন আক্তার সুইটি কমেন্ট করছে 180 কেলভিন। আচ্ছা বাকিরা কমেন্ট করো। ওকে হ্যাঁ আচ্ছা, এরপর আমরা নেক্সট স্লাইডে যাই। এইটুকু ফাতিমা ফারিয়া কমেন্ট করছে 180 কেলভিন, কুবরা কমেন্ট করছে 180 কেলভিন, শাওন সরকার 180 কেলভিন, শান্তা ইসলাম 180 কেলভিন, মাহি কমেন্ট করছে 180 কেলভিন। ওকে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা এখন দেখো আমাদের কোথায় কি হয়, ট্রোপোস্ফিয়ারে কি হয়, স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়, মেসোস্ফিয়ারে কি হয়, থার্মোস্ফিয়ারে কি হয়, এগুলো আমরা জানি। আসো দেখো যে তোমার ট্রোপোস্ফিয়ার যেটা আছে এটাকে আগেই নাম বলছিলাম কি ক্ষুদ্র মণ্ডল। কেন ক্ষুদ্র মণ্ডল? কারণ হচ্ছে এখানে মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, ঝড়, কুয়াশা সবকিছু ঘটে হচ্ছে এই ট্রোপোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার আমাদের খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো তুমি মনে করো যখন ওজন মাপতে যাও, ওজন মাপতে গেলে আমরা কি হয়ে দাঁড়াই বলতো? সোজা হয়ে দাঁড়াতে বলি। যে বেকা বা যদি আমরা বসে পড়ি তাহলে কিন্তু আমাদের কি হবে না, ওজন ঠিকমতো মাপা যাবে না। ওজন যখন আমরা মাপতে যাই বা আমাদের ওয়েট যখন মাপতে যাই তখন কিন্তু আমরা স্ট্রেট বা সোজা হয়ে দাঁড়াই। তাহলে মনে রাখবা যে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্রেট কথাটা আছে, স্ট্রেট মানে কি সোজা হয়ে দাঁড়ায় কখন? ওজন মাপতে গেলে। এই জন্য ওজন যে গ্যাসটা আছে, ওজন গ্যাসটা কোথায় পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে পাওয়া যায়, ঠিক আছে? স্ট্র্যাটোস্ফিয়ারে কি গ্যাস পাওয়া যায়?
ওজন, ওজন কোন স্তরে থাকে যদি কোশ্চেন আসে তাহলে মনে রাখবা স্ট্র্যাটোস্ফিয়ারে আসে। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে কোশ্চেনটা যে ওজন স্তর কোথায় থাকে, স্ট্র্যাটোস্ফিয়ার। তারপর হচ্ছে গুচ্ছ ইউনিভার্সিটিতেও আসছে যে ওজন স্তর কোথায় থাকে। তাহলে বুঝতেই পারতেছো যে এই কোশ্চেনটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে গুচ্ছ প্লাস হচ্ছে অন্যান্য যে পাবলিক ইউনিভার্সিটি আছে সব ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা অনেকেই যেটা করো যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ মানে যে শুধু গুচ্ছের কোশ্চেন সলভ করবো তা না, পাশাপাশি ঢাকা, জাহাঙ্গীরনগর বা তারপর রাজশাহী, চট্টগ্রামের কোশ্চেনও কিন্তু সলভ করবা, কারণ গুচ্ছের কোশ্চেন কিন্তু খুবই কম। কারণ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে মাত্র 2 থেকে 3 বছর, তো এটার কিন্তু কোশ্চেন খুব কম, যার কারণে তোমরা বাকি ইউনিভার্সিটির কোশ্চেনও কিন্তু সলভ করে যাবা অ্যাটলিস্ট, ঠিক আছে। এই চারটা মানে স্বায়ত্তশাসিত যে 4টা বিশ্ববিদ্যালয় আছে এগুলো মাস্ট সলভ করবা। আচ্ছা, তো সবাই একটু কমেন্ট করো যে স্টেট, স্টেট হয়ে আমরা কি মাপি? ওজন মাপি। সবাই একটু স্টেট ওজন লেখো, স্টেট ওজন, ঠিক আছে। স্টেট হয়ে আমরা কি দাঁড়াই? ওজন মাপি। স্টেট মানে সোজা, সোজা হয়ে আমরা ওজন মাপি। তো এটা সবাই একটু কমেন্ট করবা। আচ্ছা, এরপর যেটা লাগবে সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারে, বুঝছো? ট্রোপোস্ফিয়ারে হচ্ছে বিমান চলাচল করে। ট্রোপোস্ফিয়ারে হচ্ছে বিমান যদি বলে বিমান কোথায় চলাচল করে, বিমান বললে বলবা হচ্ছে ট্রোপোস্ফিয়ারে হচ্ছে বিমান চলাচল করে, মানে ভূমি থেকে 15 কিলোমিটারের মধ্যে হচ্ছে বিমান চলাচল করে। বাট যদি বলে জেট বিমান কোথা দিয়ে চলাচল করে, জেট বিমান হচ্ছে শান্ত মণ্ডল, মানে হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ারে জেট বিমান চলাচল করে। এই কোশ্চেনটাও অ্যাডমিশন আসা কোশ্চেন যে কোথা থেকে জেট বিমান চলাচল করে। তো জেট বিমান যদি বলে, বিমান আর জেট বিমান দুইটা আলাদা জিনিস। বিমান বললে হচ্ছে তোমার ট্রোপোস্ফিয়ার, আর জেট বিমান যদি বলে তাহলে বলবা স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। জেট বিমান বললে কোনটা বলবা? স্ট্র্যাটোস্ফিয়ার বলবা। হ্যাঁ, স্টেট ওজন। হেমায়ত কমেন্ট করছে, ফারিয়া কমেন্ট করছে, নাহিদ কমেন্ট করছে, ওকে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তো যেটা বললাম সেটা হচ্ছে বিমান যদি বলে তাইলে বলবা হচ্ছে কোনটা। আচ্ছা, সবাই কমেন্ট করতে, বিমান যদি বলে বিমান কোথা থেকে চলাচল করে তাহলে কোনটা অ্যান্সার দিবা? বিমান, বিমান কোথা দিয়ে চলাচল করে তাহলে কোনটা অ্যান্সার দিবা? আচ্ছা, এরপর দেখো মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারকে তো বললামই যে শীতলতম স্তর বলা হয় মেসোস্ফিয়ারে। এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে পারমাণবিক অক্সিজেন কথাটা যদি থাকে, পারমাণবিক অক্সিজেন কোথায় পাওয়া যায় তাহলে মনে রাখবা মেসোস্ফিয়ারে হচ্ছে পারমাণবিক অক্সিজেন পাওয়া যায়। উল্কাপিণ্ড, এইটাও অ্যাডমিশনে আসা কোশ্চেন, এই কোশ্চেনটা অ্যাডমিশনে আসা কোশ্চেন, সেটা হচ্ছে উল্কাপিণ্ড। উল্কাপিণ্ড কোথায় পুড়ে ধ্বংস হয়ে যায়? উল্কাপিণ্ড কোথায় পুড়ে ধ্বংস হয়ে যায়? মানে মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার যেহেতু ঠান্ডা, উল্কাপিণ্ড যখন তোমার হচ্ছে গরম, উল্কাপিণ্ড কিন্তু অনেক তাপ থাকে, এই মেসোস্ফিয়ারে এসে তোমার হচ্ছে পুড়ে ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। কারণ ওটা গরম থাকে আর এখানে ঠান্ডার কারণে, যার ফলে ওরা ঠিকমতো কি করতে পারে না, এটা ঠিকমতো তোমার হচ্ছে কম্বিনেশন করতে পারে না ঠান্ডার গরমের মিলা, যার ফলে এটা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই উল্কাপাত বা উল্কাপাত যদি বলে উল্কাপাত কোথায় হয় তাহলে মনে রাখবা হচ্ছে এই মেসোস্ফিয়ারে হচ্ছে উল্কাপাত ঘটে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, সবাইকে যেটা কমেন্ট করতে বলছিলাম সেটা হচ্ছে বিমান কোথা থেকে চলাচল করে। না না, স্ট্র্যাটোস্ফিয়ারে বিমান না। এই যে একজন ভুল করছে, দেখছো? এই যে একজন কমেন্ট করছে যে স্ট্র্যাটোস্ফিয়ারে বিমান না। বললাম যে বিমান হচ্ছে ট্রোপোস্ফিয়ারে, আর স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে জেট বিমান। জেট বিমান যদি বলে, যেটা হচ্ছে যে ফাইটার বিমান বা হচ্ছে যারা বিমান বাহিনী যারা ইউজ করে, সেটা হচ্ছে জেট বিমান যেটা আছে, এইটা যেহেতু অনেক দ্রুত গতিতে চলা লাগে, এইগুলো হচ্ছে আরও উপর থেকে চলে, মানে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে চলে। আর সাধারণ বিমান যেগুলো আছে যাত্রীবাহী বিমান, এইগুলো হচ্ছে ট্রোপোস্ফিয়ার থেকে চলে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, তোমাদের যেটা কমেন্ট করতে বলছিলাম সেটা আশা করি ক্লিয়ার। এবার এরপর যেটা সবাই কমেন্ট করবা সেটা যদি বলে পারমাণবিক অক্সিজেন, পারমাণবিক অক্সিজেনটা কোথায় পাওয়া যায় বলো তো? পারমাণবিক অক্সিজেনটা কোথায় পাওয়া যায় এটা একটু সবাই কমেন্ট করো যে পারমাণবিক অক্সিজেন কোথায় পাওয়া যায়, পারমাণবিক অক্সিজেন। আচ্ছা, এরপর দেখো থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার লাগবে, এখানে হচ্ছে তোমার মহাকাশ গবেষণা কেন্দ্র, এই কথাটা লাগবে। মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? থার্মোস্ফিয়ারে হচ্ছে মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত, মানে হচ্ছে ওই যে নাসা যেগুলো আছে, নাসা তো মহাকাশ গবেষণা কেন্দ্র, এরকম যারা আছে তারা হচ্ছে কোথায় অবস্থিত? থার্মোস্ফিয়ারে অবস্থিত, ওকে। আচ্ছা, এরপর দেখো থার্মোস্ফিয়ারের উপরে আরো একটা স্তর আছে, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে কি করে? উপগ্রহ সমূহ পৃথিবীকে আবর্তন করে, এই ইনফরমেশনটা মনে রাখবা। উপগ্রহ সমূহ পৃথিবীকে আবর্তন করে কোন স্তরে থেকে? এক্সোস্ফিয়ারে থেকে। আচ্ছা, হ্যাঁ, মেসোস্ফিয়ারে পারমাণবিক অক্সিজেন, হ্যাঁ মেসোস্ফিয়ারে হচ্ছে তোমার পারমাণবিক অক্সিজেন পাওয়া যায় কোথায়? মেসোস্ফিয়ারে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা সবাই কমেন্ট করবা সেটা হচ্ছে মহাকাশগার গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? মহাকাশ গবেষণা কেন্দ্র, মহাকাশ গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? মহাকাশ গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? এটা একটু সবাই কমেন্ট করবা। মহাকাশগার গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা একটু সবাই কমেন্ট করবা। মহাকাশগার গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? একটু সবাই কমেন্ট করবা।
হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আমরা দেখো এবার এবার সবাই 1 নম্বর কোশ্চেনটার आंसर দাও। 1 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে যে ট্রোপোস্ফিয়ারে কোন গ্রিনহাউস গ্যাসের জীবনকাল তুলনামূলক দীর্ঘ। 1 নম্বর কোশ্চেনটা সবাই आंसर দাও তো। 1 নম্বর কোশ্চেনের आंसर সবাই দাও। একের आंसरটা সবাই দাও তো যে ট্রোপোস্ফিয়ারে কোন গ্রিনহাউস গ্যাসের জীবনকাল তুলনামূলক দীর্ঘ। ঠিক আছে 1 নম্বর কোশ্চেনের आंसर দাও সবাই। একের বি আচ্ছা দেখো যদি বলে তোমার হচ্ছে গ্রিন হাউস গ্যাসের মধ্যে কোনটা সবচেয়ে বেশি থাকে হচ্ছে গ্রিন হাউস গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, বাট বায়ুমণ্ডলে মানে দীর্ঘকাল মানে অনেক দিন ধরে স্টে করে আর কি কোনটা, যদি বলো অনেক দিন ধরে স্টে করে কোনটা তাহলে মনে রাখবা সিএফসি যেটা আছে ক্লোরোফ্লোরোকার্বন যেটা আছে এটা জীবনকাল কি তুলনামূলক দীর্ঘ হয় হচ্ছে সিএফসিটা। এরপর যেটা বললাম যে মহাশূন্য থেকে পৃথিবী থেকে ছুটে আসা উল্কাপিণ্ড যে স্তরে ধ্বংস হয়, এই দেখছো একটু যেটা বললাম কমেন্ট করতে বললাম ওইটা কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি তোমার 18-19 সালে আসা কোশ্চেন যে কোন উল্কাপিণ্ড ধ্বংস হয় কোথায়। সবাই 2 নম্বর কোশ্চেনের आंसर দাও তো যে 2 এর आंसर কত হবে। 2 এর आंसरটাও সবাই কমেন্ট করো যে কোথায় এসে ধ্বংস হয় উল্কাপিণ্ড, কোথায় এসে ধ্বংস হয় এটা একটু সবাই কমেন্ট করো। 2 এর आंसर বলো। 2 এর आंसर কত হবে। হ্যাঁ 2 এর বি হ্যাঁ একটু আগে যেটা বললাম যে গরম থেকে যখন ঠান্ডার মধ্যে আসে তখনই কি হয় যেটা ধ্বংস হয়ে যায় বা উল্কাপাত ঘটে আর কি, যদি বলে তাহলে বলবা মেসোস্ফিয়ার। ঠিক আছে মেসোস্ফিয়ার। তাহলে 2 এর आंसर কত হবে। 2 এর आंसर হবে বি নাম্বার। আচ্ছা উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রার ঘনত্ব কমতে থাকে কোথায়। উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রার ঘনত্ব কি হতে থাকে বলতো কমতে থাকে উচ্চতা বৃদ্ধির সাথে। এইটার आंसर কত হবে বলতো। তো মনে রাখবা উচ্চতা বৃদ্ধির সাথে তোমার হচ্ছে ট্রোপোস্ফিয়ার যেটা আছে, ট্রোপোস্ফিয়ার আমরা জানি কি উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা কি হচ্ছিল বলতো তাপমাত্রা হচ্ছে কমতেছিল, বাট মেসোস্ফিয়ারও কিন্তু উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা কিন্তু কমতেছিল, বাট ঘনত্ব যদি বলে ঘনত্ব কথাটাও যদি থাকে তাহলে হবে কোনটা ট্রোপোস্ফিয়ার। তাপমাত্রা এবং ঘনত্ব দুইটাই একই সাথে কমবে কোনটার ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার 3 নাম্বারটা মানে হচ্ছে তোমার ট্রোপোমণ্ডল মানে ট্রোপোস্ফিয়ার আর কি, তোমার ঘনত্ব এবং উচ্চতা দুইটা একসাথেই কমবে। ঠিক আছে উচ্চতা এবং ঘনত্ব দুইটাই যদি থাকে মানে তাপমাত্রা এবং ঘনত্ব দুইটাই যদি থাকে তাইলে হচ্ছে ট্রোপোমণ্ডল, কারণ ট্রোপোমণ্ডল এবং মেসোমণ্ডল দুইটাতেই তাপমাত্রা কমে বাট ঘনত্ব কমে হচ্ছে শুধু কোথায় ট্রোপোমণ্ডলে। ঠিক আছে ওইদিকে ঘনত্ব সেমই থাকে। আচ্ছা আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো এরপর হচ্ছে 4 নাম্বারটা এই যে জেট বিমান। তোমাদের একটু আগে যেটা নিয়ে কনফিউশন আছে বলছিলাম যে অ্যাডমিশনে আসা কোশ্চেন যে জেট বিমান চলাচল করে কোন অঞ্চল দিয়ে। জেট বিমান ঠিক আছে তো জেট বিমান কোথা দিয়ে চলাচল করে বলো তো। 4 নাম্বার কোশ্চেনের आंसर দাও তো সবাই। 4 নাম্বার কোশ্চেনটার आंसर দাও। 4 নাম্বার কোশ্চেনের आंसर দাও সবাই। চারের বি জেট বিমান। হ্যাঁ তো এটাই বললাম যে জেট বিমান যদি বলে তাহলে ট্রোপোস্ফিয়ার হচ্ছে এমনি বিমান, আর জেট বিমান যদি বলে জেট বিমান হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল দিয়ে বা স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে চলাচল করবে আর কি, মানে শান্ত মণ্ডল দিয়ে চলাচল করবে। ঠিক আছে সবাই আচ্ছা ঠিক আছে থাক। নিচের কোন বায়ুমণ্ডল অঞ্চলে ওজোন স্তর গঠিত হয়। আচ্ছা সবাই স্ট্র্যাটোস্ফিয়ারে যে আরেকটা নাম বলছিলাম বাংলা নাম ক্ষুদ্র মণ্ডল, শীতলতম মণ্ডল, শান্ত মণ্ডল এরকম যে নামটা বলছিলাম বলতো স্ট্র্যাটোমণ্ডলের নামটা কি ছিল। স্ট্র্যাটোমণ্ডলের নাম কোনটা ছিল সবাই একটু স্ট্র্যাটোমণ্ডলের নামটা কমেন্ট করো তো যে স্ট্র্যাটোমণ্ডলকে কোনটা বলা হয়। আচ্ছা নিচে কোন বায়ুমণ্ডল অঞ্চলে ওজোন স্তর গঠিত হয়। এই যে ওজোন স্তর গঠন বলছি, ওজোন বললাম কি স্ট্রেট ওজোন। ঠিক আছে স্ট্রেট ওজোন। তাহলে ওজোন স্তর গঠিত হয় কোথায় স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে তোমার ওজোন স্তর গঠিত হয়, যেটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 17-18 সালে আসা কোশ্চেন হচ্ছে ওজোন স্তর কোথায় গঠিত হয় স্ট্র্যাটোমণ্ডলে গঠিত হয়। হ্যাঁ শারমিন আক্তার সুইটি কমেন্ট করছে শান্ত মণ্ডল, শান্তা ইসলাম কমেন্ট করছে শান্ত মণ্ডল, খাদিজা ইসলাম কমেন্ট করছে শান্ত, নাহিদ কমেন্ট করছে 5-এর বি। হ্যাঁ 5-এর বি ঠিক আছে। শ্রুতি কমেন্ট করছে 5-এর বি শান্ত মণ্ডল। আচ্ছা জয়িতা কমেন্ট করছে, ফারিয়া কমেন্ট করছে, আনিকা ওকে
মাহি কমেন্ট করছে, শ্রুতি কমেন্ট করছে, সালমা কমেন্ট করছে। ওকে, তোমরা যারা কমেন্ট করতেছো তোমাদের ইন্টারাকশনটা ভালো মতো হচ্ছে, যার ফলে কিন্তু তোমাদের ক্লাসের পর ক্লাসেই হয়ে যাচ্ছে। আবার যে এক্সট্রা করে টাইম বের করে পড়া লাগবে এমনটা না। এই জন্য সবাই একটু ইন্টারেক্ট করবা, বেশি বেশি কমেন্ট করবা, যাতে হচ্ছে ক্লাসটা জীবন্ত থাকে আর কি। না হলে তোমরাও দেখবা যে ঘুমাই গেছো ওইদিকে, আমিও ওইদিকে ঘুমাই গেছি, যার ফলে ক্লাসটা কিন্তু আর হবে না। তো সবাই আর কি চেষ্টা করবা যে ক্লাসটা মনোযোগ সহকারে করার, এবং যেগুলো কমেন্ট করতে বলতেছে এগুলো কমেন্ট করবা। যখন তুমি লিখবা দেখবা তাহলে তোমার পড়াটা ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাবে, ঠিক আছে, তোমার ইন্দ্রিয়গুলো যখন সজাগ থাকবে আর কি। আচ্ছা, তো যেটা বললাম সেটা হচ্ছে 5-এর আনসার কোনটা হবে? 5-এর আনসার হবে বি নাম্বারটা। আর একটা কমেন্ট করতে বলছিলাম সেটা হচ্ছে যে স্ট্র্যাটোস্ফিয়ারের বাংলা নামটা কি? স্ট্র্যাটোস্ফিয়ারের বাংলা নাম হচ্ছে শান্তমণ্ডল। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে উষ্ণতার কারণ কি? স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা কি হয়েছে দেখো, ট্রোপোস্ফিয়ার কি হয়েছিল? তাপমাত্রা হ্রাস পাইছিল। স্ট্র্যাটোস্ফিয়ারে যায় কিন্তু আবার তাপমাত্রা কি হয়েছিল? বৃদ্ধি, হ্রাস, বৃদ্ধি, হ্রাস, বৃদ্ধি। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের তাপমাত্রা কি হয়েছিল? বৃদ্ধি পাইছিল। কেন বৃদ্ধি পাইছিল এটা তোমাকে জানতে চাওয়া হয়েছে, যে তোমার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতার কারণ কোনটা? স্ট্র্যাটোস্ফিয়ারে তোমার তাপমাত্রা উষ্ণ হয়েছে মানে বাড়ছে, এটার কারণ কি? কারণ হচ্ছে এখানে তোমার ওজোন গঠন হবে, ঠিক আছে, এখানে হচ্ছে অক্সিজেন দ্বারা যে ওজোন গঠন হয়েছে, এই ওজনের ফলে কি হয়েছে? তাপমাত্রা বৃদ্ধি পাইছে, ঠিক আছে, এই অক্সিজেন দ্বারা যে ওজোন গঠন হয়েছে যার ফলে কি হয়? এখানে উষ্ণতার কারণ হয়। তাহলে 6-এর অ্যান্সার কোনটা হবে? 6 নম্বরের অ্যান্সার হবে বি। 6-এর অ্যান্সার কত হবে? 6-এর অ্যান্সার হবে বি, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এরপর দেখো আমাদের কিছু গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবকের কিছু মান আছে। তো মোলার গ্যাস ধ্রুবকের মানগুলোর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, একক আগে দেখি। এককের ক্ষেত্রে মনে রাখবা পার কেলভিন পার মোল, এটা হচ্ছে তোমার সব সময় থাকবে, ঠিক আছে, পার মোল পার কেলভিন বা পার কেলভিন পার মোল। আমি পার মোল পার কেলভিন মনে রাখতাম, পার মোল পার কেলভিন, এটা হচ্ছে কমন, ঠিক আছে। এই যে 4টা একক আছে না, 4টা একক তোমার লিটার অ্যাটমসফিয়ার লিটার একক, এসআই একক, সিজিএস একক বা ক্যালোরি একক, যেই এককই বলুক না কেন, তোমার একটা কমন জিনিস কি মনে রাখবা? পার মোল পার কেলভিন, এটা সবসময় একই থাকবে, ঠিক আছে। যখন তোমাকে লিটার বলবে, লিটার অ্যাটমসফিয়ার মানে বায়ুচাপ মানে অ্যাটমসফিয়ার, লিটার অ্যাটমসফিয়ার একক যখন বলবে তখন হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার কথাটা চলে আসবে। এসআই পদ্ধতিতে আমরা জানি তো যে কাজের একক কি বলতো? জুল। তাহলে এখানে কি চলে আসবে? জুল চলে আসবে, ঠিক আছে। তাহলে লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, এটা হচ্ছে তোমার লিটার বায়ুচাপ এককের ক্ষেত্রে। এসআই এককের ক্ষেত্রে হচ্ছে জুল পার মোল পার কেলভিন। সিজিএস এ কাজের এককটা কি হয়ে যায়? আর্গ হয়ে যায়, ঠিক আছে, আর্গ, ইআরজি, আর্গ, ঠিক আছে। আর ক্যালোরি এককের ক্ষেত্রে কি আসবে? ক্যালোরি আসবে, ইজি। কিন্তু কি বললাম? লিটার অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে লিটার অ্যাটমসফিয়ার আসবে। তারপর পার মোল পার কেলভিন তো সবগুলাই সেম থাকবে। তারপরে হচ্ছে এসআই এর ক্ষেত্রে জুল আসবে, সিজিএস এর ক্ষেত্রে জুলটা কি হয়ে যাবে? আর্গ হয়ে যাবে। আর হচ্ছে ক্যালোরির ক্ষেত্রে ক্যালোরি হয়ে যাবে। এখন আমাদের লাগবে মানগুলা। তো মনে রাখবা লিটার অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে হচ্ছে 0.0821, তারপর হচ্ছে এসআই এর ক্ষেত্রে হচ্ছে 8.314, আর সিজিএস এর ক্ষেত্রে 8.314 সেমই থাকবে। জাস্ট কি হয়ে যাবে? 8.314 এর সাথে 10 টু দি পাওয়ার 7 হয়ে যাবে। কত হয়ে যাবে? 10 টু দি পাওয়ার 7। এটা হচ্ছে কি একক? সিজিএস একক। ক্যালোরি একক, ক্যালোরি একক কত হবে? 1.987, ঠিক আছে। তো দেখো এর 1 এর পর তুমি কি করে দিবা? 9 উল্টা কাউন্ট করবা, 9 8 7, ঠিক আছে, পিছন দিকে যাচ্ছ, 9 8 7, 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল, ঠিক আছে। তো সবাই যেটা কমেন্ট করবা, সবাই সিজিএস এককটা কমেন্ট করবা, যে মোলার গ্যাস ধ্রুবকের যে সিজিএস এককটা আছে এটা একটু সবাই কমেন্ট করো। সিজিএস এককটা একক সহ মানে সিজিএস এককটা পুরা মানে মান সহ কমেন্ট করবা, মান এবং একক দুইটাই কমেন্ট করবা সিজিএস পদ্ধতিটা, ঠিক আছে। ভাইয়া গুচ্ছের বইয়ের দাম এত টাকা চায়? আচ্ছা, তুমি লাইব্রেরিতে রেখে না কিনা তুমি হচ্ছে ডাইরেক্ট জয়কলির যে পেজটা আছে পেজে তুমি কল দিয়েও বই নিতে পারো আর কি, ঠিক আছে। অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে মানে যেই পেজে ক্লাস করতেছে সেই পেজেই কিন্তু জয়কলির নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারটায় কল দিয়ে তুমি ডাইরেক্ট বই অর্ডারও করতে পারো চাইলে। ওকে, হ্যাঁ 8.314, এই দেখছো একজন বলতে না বলতে ভুল করছো, খাদিজা ইসলাম। আমি কিন্তু বলছি সিজিএস একক, তুমি যেটা কমেন্ট করছো এটা কিন্তু এসআই একক। 8.314 জুল পার কেলভিন পার মোল, এটা হচ্ছে এসআই একক। তোমাকে কমেন্ট করতে বলছিলাম হচ্ছে ইয়া এককটা, সিজিএস এককটা, যেটা হচ্ছে নাজমুল নাহিদ কমেন্ট করছে 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7। ওকে, আচ্ছা, আদর্শ গ্যাসের ক্ষেত্রে শর্ত, আদর্শ গ্যাসের ক্ষেত্রে শর্ত কোনটা হবে বলো তো? এই শর্তটা মনে রাখতে হবে যে আদর্শ গ্যাস হতে গেলে তোমার শর্তটা কি হতে হবে, এটা সবাই হ্যাঁ, শারমিন আক্তার সুইটি পুরো একক সহ কমেন্ট করছে, থ্যাংক ইউ। শ্রুতি কমেন্ট করছে 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্ক পার মোল পার কেলভিন। ত্রিশিলা মজুমদার কমেন্ট করছে বাট একক লেখে নাই। ফারিয়া, ঠিক আছে, আর্ক পার মোল পার কেলভিন। হ্যাঁ, মালিহা ইথিকা কমেন্ট করছে, ওকে ঠিক আছে। আচ্ছা,
এরপর দেখো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে শর্ত কোনটা। 1 নাম্বার কোশ্চেনে সবাই অ্যান্সার দাও তো, যে 1-এর অ্যান্সার কোনটা হবে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে শর্ত কোনটা হবে। 1-এর অ্যান্সারটা সবাই কমেন্ট করো, যে 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কোনটা হবে। 1-এর অ্যান্সারটা সবাই কমেন্ট করো। বলা হয়েছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে তোমার শর্ত কোনটা, আদর্শ গ্যাস হতে গেলে কোন শর্তটা মানতে হবে। এই দেখছো ক্যালোরি এককে আর এর মান তোমার হচ্ছে এটা আসছিল বিআরইউ 17-18 সালে, ঠিক আছে। বিআরইউ বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে তোমার হচ্ছে 17-18 সালে আসা কোশ্চেন, যে ক্যালোরি এককে আর এর মান। অনেকে বলতেছে যে আর এর মান এগুলো কি আমাদের মুখস্থ করা লাগবে, এগুলো তোমরা পারি সব, বাট কোশ্চেন কিন্তু আসছে, দেখছো অ্যাডমিশন আসা কোশ্চেন, মানে আমার বানানো না, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসা কোশ্চেন, 17-18 সালে আসা কোশ্চেন, মানে গুচ্ছ তখন ছিল না যদিও, বাট গুচ্ছের ইউনিভার্সিটি তো বেগম রোকেয়া ইউনিভার্সিটি, তো সেখানে আসা কোশ্চেন। এই কোশ্চেনটার অ্যান্সার সবাই দিবা। 1-এর অ্যান্সার এ, 1-এর অ্যান্সার ডি, 1-এর অ্যান্সার বি। আচ্ছা ওকে, আচ্ছা দেখি আর কি কমেন্ট করো। আচ্ছা একটা কথা মনে রাখবা, আদর্শ গ্যাস যারা থাকে না, আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির তাপমাত্রায় তোমার কি হবে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির তাপমাত্রায় তোমার হচ্ছে অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল নয়। তোমার হচ্ছে স্থির তাপমাত্রায়, আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির তাপমাত্রায় তোমার অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটা এটা আয়তনের উপর নির্ভরশীল নয়। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কিন্তু আমরা ডেল ই দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তাহলে ডেল ই যেটা আছে, ডেল ই বাই ডেল ভি, ডেল ই বাই ডেল ভি বাই ইন্টু টি ইকুয়াল টু কি হবে, 0 হবে। কারণ হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই শর্তটা দেওয়া হয়, সেটা হচ্ছে যে স্থির তাপমাত্রায় তোমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আয়তনের উপর নির্ভরশীল নয়। তার মানে ডেল ই বাই ডেল ভি ইন্টু টি ইকুয়াল টু কত আসবে বলো তো, 0 আসবে, ঠিক আছে। ডেল ই এটা হচ্ছে তোমার এই টিটা নিচে যাবে আর কি, এখানে এরকম হবে ডেল ই বাই ডিভি, এটা হচ্ছে টি ইকুয়াল টু কি আসবে বলো তো, 0 আসবে। এটা হচ্ছে তোমার আদর্শ গ্যাসের ক্ষেত্রে শর্ত, আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই শর্তটা মেনে চলে আর কি। তাহলে 1-এর অ্যান্সার কোনটা হবে, 1-এর অ্যান্সার হবে ডি নাম্বারটা, ঠিক আছে। 1-এর অ্যান্সার হবে কত, ডি নাম্বার, হ্যাঁ 1-এর অ্যান্সার হবে ডি, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো ক্যালোরি এককে আর এর মান, এটা কিন্তু একটু আগে পড়ে আসছি, যে ক্যালোরি এককে আর এর মান বলছিলাম যে ক্যালোরি এককের মান কি হবে 1, তারপরে উল্টা যাবা, মানে 9, 8, 7 হবে, কি হবে 9, 8, 7, তাহলে 1.987 এটা হবে ক্যালোরি এককে আর এর মান। ক্যালোরি এককে আর এর মান, ক্যালোরি এককে আর এর মান কি হবে 1.987, তারপরে বলছিলাম যে পার মোল পার কেলভিন তো কমন, আর 1.987 যেহেতু ক্যালোরি একক তাহলে ক্যালোরি আসবে, ঠিক আছে। ক্যালোরি পার কেলভিন পার মোল, ঠিক আছে, ক্যালোরি পার কেলভিন পার মোল। আচ্ছা এরপর দেখো নিচের কোন ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য নয়, বয়েলের সূত্র প্রযোজ্য নয় কোন ক্ষেত্রে, এটা একটু সবাই কমেন্ট করো, যে 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও, যে 4-এর অ্যান্সার কত হবে, 4-এর অ্যান্সার সবাই কমেন্ট করো, 4-এর অ্যান্সার। আচ্ছা তো দেখো বয়েল, চার্লস, তারপরে হচ্ছে গেলুসার যেগুলো আছে আদর্শ গ্যাসের সূত্রগুলো তোমার কখন প্রযোজ্য হয় এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। প্রযোজ্য হয় মনে ভাই বয়েলের, তোমার হচ্ছে একটা গ্যাস যখন হচ্ছে তোমার কি হয়, দেখো আদর্শ গ্যাসে আর বাস্তব গ্যাসের মধ্যে একটা পার্থক্য আছে। আদর্শ গ্যাসের মধ্যে কিন্তু কি নাই বলতো, আদর্শ গ্যাসের মধ্যে কিন্তু এরকম আকর্ষণ বিকর্ষণ নাই, যেটা বাস্তব গ্যাসের মধ্যে কিন্তু আছে। তো আদর্শ গ্যাস যখন বানাইতে হবে তখন এটাকে উচ্চ তাপমাত্রা দিতে হবে, দেখো উচ্চ তাপমাত্রা দিতে হবে, আর হচ্ছে নিম্ন চাপ দিতে হবে, ঠিক আছে, নিম্ন চাপ। উচ্চ তাপমাত্রা আর নিম্ন চাপ যখন দিবা তখনই তুমি একটা বাস্তব গ্যাসকে, আচ্ছা উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ যখন দিবা তখনই কিন্তু তুমি একটা গ্যাসকে কি করতে পারবা বলতো, বাস্তব থেকে আদর্শ বানাইতে পারবা, ঠিক আছে। কারণ হচ্ছে যখন তুমি উচ্চ তাপমাত্রা দিবা তখন আয়তনটা অনেক বেড়ে যাবে, উচ্চ তাপমাত্রা দিলে আয়তনটা অনেক বেড়ে যাবে, এবং তখন দেখা যাবে যে একটু মনে করো ছোট একটা জিনিস যখন তুমি উচ্চ তাপমাত্রা দিচ্ছ আয়তনটা বেড়ে অনেক বড় হয়ে গেলে কিন্তু আর আন্তঃআণবিক আকর্ষণ বলটা কাজ করবে না, যার ফলে এটা সহজেই কি গ্যাস পরিণত হয়ে যাবে, আদর্শ গ্যাসে পরিণত হয়ে যাবে, যার ফলে তুমি আদর্শ গ্যাসের সূত্রগুলো বয়েল, চার্লস, গেলুসাকের যে সূত্রগুলো আছে এইগুলো ইজিলি তুমি ওদের উপর প্রয়োগ করতে পারবা। বাট যখন তুমি এটা উল্টাটা করবা, মানে হচ্ছে তাপমাত্রা কি করবা নিম্ন আর চাপ কি করবা উচ্চ, তখন কিন্তু এটা কিন্তু আর বাস্তব গ্যাসের তোমার আদর্শ গ্যাসের সূত্রগুলো আছে সেগুলো কিন্তু আর প্রয়োগ করা যাবে না, ঠিক আছে। তাহলে এই কথাটা মাথায় রাখবা যে যখন তুমি একটা বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাস বানাইতে হয় তখন তোমার কি করতে হবে, তাপমাত্রা দিতে হবে উচ্চ আর চাপ দিতে হবে কি নিম্ন। তো এটা মনে রাখবা, উতা নিচা দিয়ে মনে রাখবা, কি দিয়ে মনে রাখতে বলছি, উতা নিচা,
তো উতা নিচাদে কি হলো, উতা নিচাদে মনে রাখবা হচ্ছে উচ্চ তাপ আর নিম্ন চাপ। উতা নিচা, সবাই একটু কমেন্ট করো এই কথাটা, উতা নিচা মানে হচ্ছে উচ্চ তাপমাত্রা আর নিম্ন চাপ। কথাটা একটু তোমার হচ্ছে মাথায় থাকবে, এই জন্যই কথাটা আমাদের স্বাভাবিক কথার সাথে মনে থাকে না, এই জন্যই মাথায় থাকবে উতা নিচাদে মনে রাখবা উচ্চ তাপমাত্রা আর কি নিম্ন চাপ। এটা হচ্ছে একটা গ্যাসকে যখন তুমি বাস্তব থেকে আদর্শ বানাতে যাবা তখন হচ্ছে এই কথাটা মনে রাখতে হবে, উচ্চ তাপমাত্রা আর নিম্ন চাপ। এটা একটু সবাই কমেন্ট করো যে উতা নিচা, এটা একটু সবাই কমেন্ট করো, দেখি কে কি কমেন্ট করছে উতা নিচা, যেটা কমেন্ট করতে বলছিলাম। হ্যাঁ, ফারিয়া কমেন্ট করছে, শ্রুতি কমেন্ট করছে, ঈশিতা কমেন্ট করছে, সুইটি কমেন্ট করছে, মজুমদার কমেন্ট করছে, খাদিজা কমেন্ট করছে। হ্যাঁ, তো কি বললাম, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ। তো এটা হলে কি হবে, এটা হলে তুমি সূত্রগুলো প্রয়োগ করতে পারবা। তো এখানে বলছে কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়, বয়লের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রযোজ্য নয় হবে কি, এর উল্টাটা, মানে হচ্ছে তোমার তাপমাত্রা কি হবে নিম্ন আর চাপ কি হবে উচ্চ। এই অপশনটা কোথায় আছে দেখো, নিম্ন তাপমাত্রা চাপ কি হইতে হবে উচ্চ হইতে হবে, মানে উল্টাটা। তাহলে এইটা যদি হয় তাহলে প্রযোজ্য হবে না। তাহলে অ্যান্সার হবে কোনটা, 4-এর অ্যান্সার হবে সি নাম্বারটা। ঠিক আছে, এই জন্য অ্যান্সার কোনটা হবে, 4-এর অ্যান্সার হবে সি নাম্বার। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এইটা সবাই কমেন্ট করো তো 5-এর অ্যান্সারটা, যে পিভি ইকুয়াল টু কে সমীকরণটি সাধারণভাবে কোন সূত্রের প্রকাশ। পিভি ইকুয়াল টু কে, পিভি ইকুয়াল টু কে। ঠিক আছে, তো আমরা সবাই বয়েল চার্লস গেলুসার্গের সূত্র তো সবাই কম বেশি দেখছি, তাই না? তো এটা আমাদের মনে থাকে না যে বয়েলের সূত্র কোনটা, চার্লসের সূত্র কোনটা, গেলুসার্গের সূত্র কোনটা। তো এটা আমরা দেখো কিভাবে মনে রাখতে পারি। দেখো আমাদের 3টা সূত্র আছে, একটা হচ্ছে বয়েল, তারপর হচ্ছে চার্লস, আর একটা হচ্ছে কি গেলুসাক। তো দেখো বয়েল চার্লস গেলুসার্গের ক্ষেত্রে আমাদের একটা কমন জিনিস, সেটা হচ্ছে যে আমাদের একটা জিনিস স্থির রেখে আমরা বাকি দুটার মধ্যে সম্পর্ক বের করি। কিভাবে দেখো, আমরা একটা আদর্শ গ্যাসের ফর্মুলা জানি যে পিভি ইকুয়াল টু কি বলতো এনআরটি। এটা হচ্ছে আদর্শ গ্যাসের ফর্মুলা, পিভি ইকুয়াল টু এনআরটি। তো এন তো ধ্রুবক, এন তো হচ্ছে মোল সংখ্যা, এটা তো তোমার যে কোনো একটা, মানে এটা তো পরিবর্তন হয় না। ঠিক আছে, এন তো মোল সংখ্যা, এটা আলাদা, এটাকে আমরা স্থির ধরে নিই। এটা যখন আমরা পরীক্ষা এক্সপেরিমেন্টগুলো করি তখন আমরা নির্দিষ্ট একটা মোল নিই, হয় 1 মোল নিয়ে নিব, না হয় 2 মোল নিয়ে নিব। তো এন কি স্থির থাকবে, আর তো ধ্রুবক সংখ্যা আরও বাদ। তাহলে বাকি থাকলো কে, পি, ভি আর টি। এই তিনটার মধ্যে আমরা পরিবর্তন বের করি, হচ্ছে তাপমাত্রা চেঞ্জ করে বা আয়তন চেঞ্জ করে আমরা পরিবর্তনগুলো দেখি। তো এক্ষেত্রে আমরা কি করি, যে একটাকে আমরা স্থির করে দিব। মনে করো আমি যদি চাপকে স্থির করে দিই তাহলে আমি আয়তন আর হচ্ছে তাপমাত্রার মধ্যে সম্পর্ক বের করতে পারবো। আমি যদি তাপমাত্রাকে স্থির করে দিই তাহলে হচ্ছে আমি চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক বের করতে পারবো, এরকম তো, তাই না? তাহলে আমরা কি করবো, একটার মধ্যে একটাকে স্থির করে দিব, যেই 3টা রাশি আছে পি, ভি আর টি, যে 3টা রাশি আছে এই 3টা রাশির মধ্যে আমরা যে কোনো একটাকে স্থির করে দিব, বাকি 2টার মধ্যে কি করবো আমরা সম্পর্ক বের করব। জাস্ট আমরা পিভি ইকুয়াল টু এনআরটি এই ফর্মুলাটা জাস্ট মনে রাখবো। কেন মনে রাখবো, এই ফর্মুলাটা মনে রাখতে পারলে আমরা বয়েল চার্লস গেলুসার্গ 3টা সূত্রই মনে রাখতে পারতেছি। তো একটা স্থির রাখতে হবে, তাই না? তাহলে বয়েল চার্লস গেলুসার্গ, এখন দেখো কোনটা স্থির রাখবো, কোন সূত্রের ক্ষেত্রে আমরা কোনটা স্থির রাখবো। এখন মনে করো তুমি যদি পানি করো, পানি কি করো বলো তো, বয়েল করো। পানি কি করি আমরা, বয়েল করি। এগ কি করি, বয়েল করি। যাই বয়েল করি না কেন, বয়েল করতে গেলে আমাদের কি লাগে, তাপমাত্রা লাগে, তাই না? বয়েল করতে গেলে একটা কি লাগে, তাপমাত্রা লাগে। তাহলে বয়েলের সূত্রে মনে রাখবা তুমি তাপমাত্রা স্থির। চার্লসে চ আছে, চতে মনে রাখবা চাপ স্থির। চার্লসে কি স্থির, চার্লসে হচ্ছে তোমার চাপ স্থির। বাকি থাকলো গেলুসার্গ, দেখো তাহলে তোমার চাপ স্থির হয়ে গেছে, আয়তন স্থির, তোমার তাপমাত্রা স্থির হয়ে গেছে। বাকি আছে কোনটা, আয়তন স্থির রাখা বাকি আছে। তাহলে গেলুসার্গের সূত্রে কোনটা স্থির হবে, আয়তনটা স্থির হবে। কি বললাম, বয়েল করতে গেলে তাপমাত্রা লাগে, এর জন্য বয়েলের সূত্রে হচ্ছে তোমার তাপমাত্রা স্থির। চার্লসের সূত্রে হচ্ছে চাপ লাগে, চার্লসে চ আছে, চতে চাপ স্থির। আর গেলুসার্গের সূত্রে কোনটা স্থির, আয়তন স্থির। বাকি দুটার মধ্যে তুমি সম্পর্ক এমনি বের করতে পারবা। তো দেখো বয়েলের সূত্রে যদি তোমার তাপমাত্রা স্থির হয় তার মানে এই পাশে পুরোটাই তোমার কি হয়ে গেছে বলতো, স্থির হয়ে গেছে। তার মানে পিভি ইকুয়াল টু কি চলে আসতেছে, পুরোটাই ধ্রুবক চলে আসতেছে, মানে কে চলে আসতেছে। এটা হচ্ছে তাহলে কার সূত্র হবে, এইটা হচ্ছে বয়েলের সূত্র হবে। তুমি এভাবে সহজে মনে রাখতে পারো যে তোমাকে যেহেতু পিভি দেওয়া আছে তাহলে কোনটা বাদ নাই, টি নাই, তার মানে টিটা স্থির ধরা হয়েছিল। আর টি স্থির মানে কোনটা, বয়েলের সূত্র। শেষ। চার্লসের সূত্রে কি হবে তাহলে, চার্লসের সূত্রে চাপ স্থির। তাহলে দেখো চাপ স্থির মানে আমার পি বাদ, তাহলে থাকলো কে ভি সমানুপাতিক টি। এটা হচ্ছে কার সূত্র, হলো চার্লসের সূত্র। তাহলে তুমি যদি টিটাকে এই পাশে নিয়ে আসো, ভি সমান সমান হচ্ছে কে টি আসবে। তাহলে ভি1/T1 ইকুয়াল টু কি আসবে বলো তো, V2/T2
T2 এটা হচ্ছে কার সূত্র হবে, এখানে এখানে কোন রাশিটা নাই, এখানে চাপ নাই, তার মানে এটা কার সূত্র হবে, এটা হবে তোমার চার্লসের সূত্র। ঠিক আছে, এভাবে তুমি তিনটা সূত্রই বের করতে পারবা। জাস্ট পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলাটা মনে রাখবা, আর হচ্ছে কোনটার ক্ষেত্রে কোনটা স্থির এটা মনে রাখতে পারলে তোমার স্থির হয়ে যাবে। তাহলে সবাই যেটা কমেন্ট করবা সেটা হচ্ছে যে গেলুসার্কের সূত্রে কোনটা স্থির, গেলুসার্কের সূত্রে কোনটা স্থির এটা একটু সবাই কমেন্ট করো। ঠিক আছে, গেলুসার্কের সূত্রে কোনটা স্থির এটা একটু সবাই কমেন্ট করো। আচ্ছা, আরেকটা জিনিস কমেন্ট করবা, গেলুসার্কের সাথে কোনটা স্থির এটা সবাই, হ্যাঁ শারমিন একটা সুইটি কমেন্ট করছে ভি মানে হচ্ছে আয়তন স্থির, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এইটা যা বুঝালাম বয়েল চার্লস গেলুসার্কের যে তিনটা সূত্র বুঝালাম, এইটা কি সবার কাছে ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্ট করবা যে ক্লিয়ার, হ্যাঁ আয়তন স্থির, ওকে। আচ্ছা তো দেখো এখানে তোমাকে বলা হয়েছিল পিভি ইকুয়াল টু কে, এইটা কার সূত্র, পিভি ইকুয়াল টু কে এটা কার সূত্র। তো দেখো এখানে কি তোমার তাপমাত্রা আছে, পিভি আছে, বাদ মানে এখানে নাই কোনটা, বাদ আছে কোনটা, বাদ আছে হচ্ছে তাপমাত্রা, আর তাপমাত্রা বাদ আছে মানে তাপমাত্রাটা স্থির, তাপমাত্রা স্থির থাকে কার সূত্রে, বয়েল করতে গেলে আমাদের তাপমাত্রা লাগে, তাহলে কোন সূত্রে, অ্যান্সার হবে 5-এর অ্যান্সার হবে এ, মানে বয়েলের সূত্র। তাহলে 5-এর অ্যান্সার কোনটা হবে, এ। হ্যাঁ ভলিউম কনস্ট্যান্ট, হ্যাঁ ক্লিয়ার, শান্ত ইসলাম কমেন্ট করছে ক্লিয়ার, ওকে। আচ্ছা এবার দেখো এসআই এককে প্রমাণ চাপের মান কত, এসআই এককে প্রমাণ চাপের মান, 6 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও তো সবাই, 6-এর অ্যান্সার 6, 6 নম্বর কোশ্চেন অ্যান্সার সবাই দাও। এসআই এককে তোমার কিন্তু প্রমাণ চাপ দেওয়া আছে, সবগুলাই কিন্তু প্রমাণ চাপ, বাট তোমাকে যেটা জানতে চাওয়া হয়েছে এসআই একক, এসআই এককে তোমার হচ্ছে চাপের মানটা জানতে চাওয়া হয়েছে, ওটার অ্যান্সার কত হবে, এসআই একক। ঠিক আছে, এসআই একক যখন বলে দিবে তখন হচ্ছে তোমার নিউটন পার মিটার স্কোয়ার যাবে। ঠিক আছে, কোনটা, নিউটন পার মিটার স্কোয়ার, তোমার মান দেখারও দরকার নাই, তুমি জাস্ট মনে রাখবা যে এসআই একক বললে কোনটা যাবে, নিউটন পার মিটার স্কোয়ারে চলে যাবে, যার ফলে কোনটা হবে 101/325। ঠিক আছে, এটা 10⁵ দেওয়া আছে, যেটাকে তুমি যদি পয়েন্ট আকারে না লেখো তাহলে এরকম আসবে 101/325, এই মানটা সবাই একটু কমেন্ট করবা, 101/325 প্যাসকেলও বলতে পারো, 101/325 কি নিউটন পার মিটার স্কোয়ারকে আবার কি বলা যায়, প্যাসকেলও বলা যায়, তাহলে 101/325 কি বলো তো, প্যাসকেল, এটা একটু সবাই কমেন্ট করবা। আচ্ছা নিম্নের কোন গ্যাসটি আদর্শ ধর্ম থেকে বেশি বিচ্যুত, এটা একটু সবাই দেখি অ্যান্সার দাও তো, যে 7-এর অ্যান্সারটা দাও তো সবাই, 7 নাম্বার কোশ্চেন অ্যান্সার। দেখি সাতের বি 101/325 নিউটন, 7-এর সি। আচ্ছা 7 নাম্বার দেখো, নিম্নের কোন গ্যাসটি আদর্শ ধর্ম থেকে বিচ্যুত, আদর্শ ধর্ম থেকে বিচ্যুত, এই আদর্শ ধর্ম থেকে বিচ্যুত যখন বলবে না তখন কিছু কন্ডিশন আছে বুঝছো, আদর্শ ধর্ম থেকে বিচ্যুত বলতে গেলে তোমার মনে রাখতে হবে যে নিষ্ক্রিয় গ্যাস বাদে যে সকল গ্যাস আছে তাদের আণবিক ভর, ঠিক আছে, আণবিক ভর মানে হচ্ছে মলিকুলার ম্যাস এম যার বেশি হবে, আণবিক ভর যার বেশি হবে বুঝছো, যার হচ্ছে আণবিক ভর যত বেশি হবে তার আদর্শ ধর্ম থেকে তত বেশি বিচ্যুত হবে, এম যার বেশি হবে আদর্শ ধর্ম থেকে, মানে যার ভর বেশি সে আদর্শ ধর্ম থেকে তত বেশি কি হবে বলতো, বিচ্যুত হবে, যার এম বেশি তার কি হবে, আদর্শ ধর্ম থেকে তত বেশি বিচ্যুত হবে। তো দেখা যাচ্ছে যে হাইড্রোজেন আর হিলিয়াম তো আগেই বাদ, বাকি আছে কে, বাকি আছে হচ্ছে অ্যামোনিয়া নাইট্রোজেন, এই দুইটার মধ্যে অ্যামোনিয়ার ভর কিন্তু 17 আর নাইট্রোজেনের ভর কিন্তু কত বলতো 28, নাইট্রোজেন গ্যাস যেহেতু আছে, নাইট্রোজেন হচ্ছে এমনি 14, যেহেতু N2 আকারে আছে এই জন্য নাইট্রোজেন কত হবে 28 হবে। তো আমরা কি জানি যে যার আণবিক ভর যত বেশি তার কি হয় ধর্ম থেকে তত বিচ্যুত, কিন্তু অ্যামোনিয়া গ্যাস যেটা আছে, অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে তোমার হাইড্রোজেন বন্ড আছে যার ফলে আন্তঃআণবিক আকর্ষণটা বেশি হয়, কি হয়, আন্তঃআণবিক আকর্ষণটা বেশি হয়। তাহলে অ্যামোনিয়া গ্যাসে কি আছে তোমার হচ্ছে, অ্যামোনিয়া গ্যাসে যেটা আছে এটা আন্তঃআণবিক আকর্ষণ বেশি নাইট্রোজেনের তুলনায়, এটার কি হবে তোমার হচ্ছে
ইয়া বেশি, কি বেশি তোমার হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণটা বেশি হয়, যার ফলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে অ্যামোনিয়া। অ্যান্সার কোনটা হবে, 7-এর বি হবে। এটা একটু ব্যতিক্রম, এই জন্য এক্সাম্পলটা মনে রাখবা। অ্যামোনিয়ার কি হবে, আদর্শ ধর্ম থেকে বেশি কি হবে, বিচ্যুত হবে। নাইট্রোজেনের থেকে কোনটা হবে, অ্যামোনিয়া হবে আদর্শ ধর্ম থেকে বেশি বিচ্যুত। ভর ফার্স্টে মাথায় রাখবা, ভর দুইটার মধ্যে যে দুটা বেশি তার মধ্যে দেখবা হচ্ছে তোমার হচ্ছে আদর্শ ধর্ম থেকে কোনটা বেশি বিচ্যুত যদি বলে, সেক্ষেত্রে দেখবা যে আন্তঃআণবিক আকর্ষণ কোনটার বেশি। তো নাইট্রোজেনের থেকে অ্যামোনিয়ার আন্তঃআণবিক আকর্ষণ কি হবে, তুলনামূলক বেশি হবে। এই কয়েকটা জিনিস জাস্ট মুখস্থ করতে হবে, ঠিক আছে। অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে অ্যামোনিয়া। এরপরে দেখো 8 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও। 8-এর অ্যান্সার কোনটা হবে, 8। এখানে তোমার আন্তঃআণবিক আকর্ষণ আর আসবে না, ওইখানে আসছিল হাইড্রোজেন বন্ড ছিল। হ্যাঁ, অ্যামোনিয়া আদর্শ ধর্ম থেকে বেশি বিচ্যুত, হ্যাঁ ঠিক আছে। এরপর দেখো নিচের কোন গ্যাসটি আদর্শ আচরণ থেকে বেশি বিচ্যুত হয়। তো এক্ষেত্রে তো তোমাদের তো বলেই দিছি যে যেটার ভর বেশি হবে, যেটার আণবিক ভর বেশি হবে সেটা বেশি বিচ্যুত হবে, যেটার আণবিক ভর বেশি হবে সেটা বেশি বিচ্যুত হবে, ঠিক আছে। যেটার আণবিক ভর বেশি হবে, এই ক্ষেত্রে তোমাদের আর ওই আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ দেখার দরকার নেই, যেটা ভর বেশি সেটা। এখানে যেহেতু অ্যামোনিয়া নাই, তো দেখো এখানে অক্সিজেনের হিসাব করলে কত আসে, অক্সিজেন আসবে কত, 32। কার্বন মনোক্সাইড, কার্বন কত তোমার হচ্ছে 12, আর অক্সিজেন কত তোমার হচ্ছে 16, তার মানে কত আসবে 28। নাইট্রোজেনও 28, আর কার্বন ডাই অক্সাইড কত 44। তাহলে আদর্শ আচরণ থেকে সবচেয়ে বেশি বিচ্যুত হবে কার, যার আণবিক ভর বেশি। তার মানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, ভুল সম্পর্ক কোনটা, নিচের কোনটা ভুল সম্পর্ক। 9 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও তো। 9-এর অ্যান্সার কত হবে, 9-এর অ্যান্সার হ্যাঁ 8-এর এ, হ্যাঁ 8-এর এ, ঠিক আছে 8-এর এ। হ্যাঁ, কে কে কমেন্ট করছো দেখি। 8-এর বি, খাদিজা ইসলাম না, 8-এর বি না, 8-এর এ। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড, ইথিকা কমেন্ট করছে, অর্পিতা কমেন্ট করছে, সুশান্ত কমেন্ট করছে, জয়িতা, আনিকা, অদ্রিতা, সুইটি, লুবনা কমেন্ট করছে, তাসমিয়া কমেন্ট করছে, সাইমন কমেন্ট করছে, সৌরভ কমেন্ট করছে, খাদিজা কমেন্ট করছে, তন্নি কমেন্ট করছে, ওকে, সাইদ কমেন্ট করছে 9-সি। আচ্ছা, বলছে নিচের কোনটা ভুল সম্পর্ক, ঠিক আছে। কোনটা কি বলছে, ভুল সম্পর্ক। আচ্ছা, তো দেখো এখানে তোমার ভুল সম্পর্ক কোনটা, পিভি ইকুয়াল টু এনআরটি, এটা তো ঠিক আছে, এটা কোনো ভুল নাই। ডি ইকুয়াল টু এমপিএম বাই আরটি, এটাও ঠিক আছে, এটা পিএম বাই আরটি বা এমপি বাই আরটি একই কথাই, কারণ হচ্ছে এটা তোমার ইয়া থেকে আসছে, ঠিক আছে। পিভি ইকুয়াল টু এনআরটি, এখানে হচ্ছে এন ডাব্লিউ বাই এম আর টি। এখানে জাস্ট কি করছে তোমার হচ্ছে, আমরা জানি কি রো মানে ডি মানে কি ঘনত্ব, রো ইকুয়াল টু কি এম বাই ভি, ঠিক আছে। এম ভাগ কি বলতো ভি, এটাকে কি বলা হয়, রো বলা হয়। তো এটা জাস্ট কি করা হয়েছে, এই ভিটাকে এইখানে নিয়ে যাওয়া হয়েছে, ভিটাকে এখানে নিয়ে যাওয়া হয়েছে, তার মানে কি হয়ে গেছে, পি তোমার হচ্ছে এমটাকে এখানে নিয়ে আসে, পি এম ডাব্লিউ বাই ভি আর টি, এটা করা হয়েছিল। আর ডাব্লিউ বাই ভি মানে কি জানি আমরা, এই যে ডাব্লিউ বাই ভি বা এম বাই ভি মানে এটা হচ্ছে ভর, এটা আবার আণবিক ভর না। ডাব্লিউ বাই ভি মানে আমরা জানি কি বলতো, ঘনত্ব মানে ডি। তাহলে কি আসলো, ডি এই পাশে যদি আমি আরটিটাকে ভাগ করি তাহলে কি আসলো, পিএম বাই আরটি, যেটা হচ্ছে ডি ইকুয়াল টু কি আসবে, পিএম বাই আরটি। এটাই লেখা হয়েছে ডি ইকুয়াল টু পিএম বাই আরটি। তার মানে এই ফর্মুলাটাও ঠিক আছে, এই ফর্মুলাটাও ঠিক আছে। এটা তো আমরা জানি যে পিভি ইকুয়াল টু 2/3 এনকেটি, এটাও মুখস্থ। জাস্ট এই ফর্মুলাটা কিন্তু কি আছে বলতো, ভুল আছে। পিভি ইকুয়াল টু এমআরটি, এটা কিন্তু নাই। পিভি ইকুয়াল টু এমআরটি নামে কোনো ফর্মুলা নাই। তাহলে অ্যান্সার কোনটা হবে, ভুল সম্পর্ক কোনটা, 9-এর অ্যান্সার হবে সি নাম্বারটা। একটি গ্যাসকে সংকুচিত করে হঠাৎ সম্প্রসারণ করলে কি ঘটে, একটি গ্যাসকে সংকুচিত করে হঠাৎ সম্প্রসারণ করলে কি ঘটবে বলো তো। 10 নম্বর কোশ্চেনটা সবাই অ্যান্সার দাও। তো মনে করো একটা গ্যাসকে তুমি সংকুচিত করছো, ঠিক আছে। একটা গ্যাসকে তুমি সংকুচিত করে মানে সংকুচিত করছো, যার ফলে কি হবে, একটা গ্যাসকে তুমি যখন সংকুচিত করলা তখন কি হবে, তাপমাত্রা কি হবে বলো তো, তাপমাত্রা আস্তে আস্তে তোমার কমতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, একটি গ্যাসকে তুমি সংকুচিত করতেছো, কি করতেছো, সংকুচিত করতেছো, সংকুচিত করতে করতে ওর মধ্যে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছে, তুমি যখন সংকুচিত করতেছো। তারপরে হুট করে তুমি যখন তাপমাত্রা বাড়াই দিলা, তাপমাত্রা বাড়াই দিলে কি হবে, হঠাৎ সম্প্রসারণ করে দিলা, যার ফলে তাপমাত্রাটা কি হয়ে যাবে বলো তো, কমে যাবে। তুমি দেখবা যে একটা জিনিসকে যখন চাপ দিচ্ছ, মানে চাপ প্রেশার বাড়াচ্ছ, তখন আয়তনটা কি হচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে, যার ফলে তার মধ্যে কিন্তু এনার্জিটা বাড়তেছে, ঠিক আছে। এনার্জিটা বাড়ার ফলে আন্তঃআণবিক আকর্ষণ বল বাড়তেছে, যার ফলে কি হচ্ছে, তাপমাত্রাটা বাড়তেছে, জিনিসটা আরো টেম্পারেচার বাড়তেছে। বাট তুমি ধাপ করে আবার যদি সম্প্রসারিত করে দাও, যে তাপমাত্রা বাড়তেছে, ওটা কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাবে বলতো, ডিক্রিজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি বলছে, একটা গ্যাসকে তুমি সংকুচিত করে ধাপ মানে হঠাৎ
হঠাৎ করে যদি আবার সম্প্রসারিত করে দাও, যার ফলে কি হয়ে যাবে, তোমার যে গ্যাসটা যে টেম্পারেচারটা ছিল এটা কি হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। কি হয়ে যাবে, ডিক্রিজড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে সি নাম্বারটা। সবাই যেটা কমেন্ট করবা সেটা হচ্ছে বায়ুমণ্ডলে আর্গনের একটা পার্সেন্টেজ ছিল, যে আর্গন কত পার্সেন্ট থাকে, এই পার্সেন্টেজটা সবাই একটু কমেন্ট করতো যে বায়ুমণ্ডলে আর্গন কত পার্সেন্ট থাকে, এটা একটু সবাই কমেন্ট করো। বায়ুমণ্ডলে আর্গনের পরিমাণটা সবাই একটু কমেন্ট করো দেখি। হ্যাঁ ওকে, আর্গনের পরিমাণটা কমেন্ট করতে বলছিলাম। কোনামণি কমেন্ট করছে, অর্পিতা কমেন্ট করছে 0.93, শাকিল খান, ঈশিতা কমেন্ট করছে হ্যাঁ 0.93। ওকে, তো আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো এটুকু সবার যদি ক্লিয়ার হয়ে থাকে। আচ্ছা, এরপর দেখো ব্যাপন জিনিসটা কি, ব্যাপন হচ্ছে তোমার মেইন হচ্ছে জাস্ট উচ্চ ঘনত্ব থেকে তোমার নিম্ন ঘনত্ব যেটা যায় সেটাকে বলা হচ্ছে কি ব্যাপন। এক্ষেত্রে তোমার যেটা লাগবে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। ব্যাপন একটা কি প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়া। এটা কোনো আলাদা করে বাহ্যিক বল লাগে এমনটা না, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, ন্যাচারাল ভাবেই হয় আর কি। ঠিক আছে, আচ্ছা এটা একটা কি প্রক্রিয়া, এটা মনে রাখতে হবে। ব্যাপন হচ্ছে একটা ধীর গতির প্রক্রিয়া। ব্যাপন কি, ধীর গতির প্রক্রিয়া। আর ব্যাপন প্রক্রিয়া কেমন, সর্বমুখী। এই কটা জিনিস মাথায় রাখবা, ব্যাপন প্রক্রিয়া কেমন হবে, সর্বমুখী হবে। আর নিঃসরণের ক্ষেত্রে কি হবে, ব্যাপন একটা স্বাভাবিক প্রক্রিয়া যেভাবে পড়ছিলাম, বাট নিঃসরণ কিন্তু উল্টা। নিঃসরণ একটা কি প্রক্রিয়া, কৃত্রিম প্রক্রিয়া। কি প্রক্রিয়া, কৃত্রিম প্রক্রিয়া। ঠিক আছে, ব্যাপন ছিল একটা তোমার হচ্ছে ধীর গতির প্রক্রিয়া, আর নিঃসরণ হচ্ছে একটা কি প্রক্রিয়া, দ্রুত গতির প্রক্রিয়া। ব্যাপন ছিল হচ্ছে সর্বমুখী, আর নিঃসরণ হচ্ছে কেমন, একমুখী। ঠিক আছে, একমুখী হচ্ছে নিঃসরণ। আচ্ছা ওকে, এরপর হচ্ছে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র আছে। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রটা সবাই মাথায় রাখবা, এই সূত্রটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে R1/R2 = √/d2/d1। d2 হচ্ছে তোমার কি ঘনত্ব, R1/R2 = কি √/d2/d1 √/m2/m1, আর T2 কি বলতো T1। R1/R2 = কি বলতো T2/T1। এটা কি মনে রাখবা, দেখো আর মানে কি ব্যাপন হার। ব্যাপন হার আমরা কিভাবে বের করি, প্রতি একক সময় যে তোমার হচ্ছে যেটুকু পরিমাণ বের হবে সেটাই কি ব্যাপন হার না। তো ব্যাপন হার যখন কোনো কিছুর হার বের করতে গেলে আমরা কি করি বলতো, সেটাকে তোমার হচ্ছে সময় দ্বারা ভাগ করি। হার বের করতে গেলে কি দ্বারা ভাগ করা লাগে, টাইম বা সময় দ্বারা ভাগ করা লাগে, তাই না। তাহলে R1 এর সাথে সম্পর্ক কার হবে বলতো, T1 এর সাথে কি সম্পর্ক হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। ঠিক আছে, আর সমানুপাতিক তাহলে কি হলো 1/T, তাই না। যেহেতু ব্যাপনের সাথে মানে কোনো কিছু হার বের করতে গেলে ব্যাপন হার, যেহেতু আর মানে কি হার, হারের সাথে সময় সম্পর্ক সবসময়, হার বের করতে গেলে সময় কি হয় সবসময় ভাগ হয়, তার মানে হারের সাথে সময় সম্পর্ক সবসময় কি হয়, ব্যস্তানুপাতিক হয়। তো এটাই করা হয়েছে যে R1/R2 = কি আসবে বলতো, T2/T1। R1/R2 = কি T2/T1, এটা মাথায় রাখবা। আর ঘনত্ব তো বললামই যে R সমানুপাতিক 1/√/d, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় গ্রাহামের ব্যাপন সূত্র বলা হয়। R1/R2 = কি √/d2/d1 = √/m2/m1। ঠিক আছে, কারণ d আর m আবার কি সমানুপাতিক। তুমি একটা জিনিসে ভর বাড়ালে কিন্তু আলটিমেটলি ঘনত্ব বাড়তেছে। তো এইটাই আর কি, ঘনত্ব আর ভর কি তোমার হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, এর জন্য d2 আর m2 কি হবে, সমানুপাতিক। d2 তাহলে R1/R2 = √/d2/d1। আচ্ছা একটা জিনিস, সিম্পল একটা জিনিস মনে রাখো, যে কোনো একটা জিনিসের ভর বেশি সেটার কিন্তু ব্যাপন হইতে কিন্তু কি লাগবে বলতো, কোনো একটা জিনিসে তোমার মনে করো ঘনত্ব বা ডেনসিটি অনেক বেশি, সেটার কিন্তু ব্যাপন হতে কি লাগবে, টাইম বেশি লাগবে, যার ফলে সেটার ব্যাপন হার কি হবে, কম হবে, তাই না। তো এইটাই জিনিসটা দেখো, যে কোনো একটা জিনিসের মনে করো ভর বেশি, এটা মুখস্থ করা দরকার নেই, এটা এমনি বোঝা যায়। কোনো একটা জিনিসের ভর বেশি m2, মনে করো একটা জিনিসের ভর বেশি, m2 এর ভর বেশি, তাহলে তার টাইম কি লাগবে বলতো, বেশি লাগবে। এই জন্য ভরও বেশি তোমার হচ্ছে টাইমও বেশি, এই জন্য সমানুপাতিক সম্পর্ক। আর যখন মনে করো এটার
টাইম কি বেশি লাগতেছে, একটা যে ব্যাপন হতে বেশি টাইম লাগতেছে, তার ফলে এটার ব্যাপন টাইম যদি বেশি হয় তাহলে ব্যাপন হারটা কি হবে, কম হবে। এই জন্য হারটা কি হবে দেখো তো নিচে বসছে, এই জন্য ব্যস্তানুপাতিক সম্পর্ক আসছে। কি আসছে? ব্যস্তানুপাতিক সম্পর্ক আসছে। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? যে ভর বাড়লে আমার সময় বেশি লাগতেছে, যার ফলে ব্যাপন হারটা কি হচ্ছে, কম হচ্ছে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তোমার টাইমের সাথে সমানুপাতিক, আর ঘন আর ইয়ার সাথে হারের সাথে কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক আর কি। আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখো এটা লাগবে না, আমরা নেক্সট স্লাইডে যাই। তাহলে বলো তো যে সর্বমুখী প্রক্রিয়া কোনটা ছিল, ব্যাপন নাকি নিঃসরণ, কোনটা সর্বমুখী প্রক্রিয়া ছিল? এটা একটু সবাই কমেন্ট করো তো, যে সর্বমুখী প্রক্রিয়া কোনটা ছিল, ব্যাপন ছিল নাকি নিঃসরণ ছিল, কোনটাকে সর্বমুখী প্রক্রিয়া বলা হয়? ব্যাপন আর নিঃসরণের মধ্যে কোনটাকে সর্বমুখী প্রক্রিয়া বলা হয় বলো তো? হ্যাঁ, শারমিন একটা সুইটি কমেন্ট করছে ব্যাপন, মাহি কমেন্ট করছে ব্যাপন, খাদিজা ইসলাম ব্যাপন, ঈশিতা ব্যাপন, সেজু ব্যাপন, শর্মাদেব ব্যাপন, জয়িতা, ঈশিতা, শ্রুতি, সানোয়ার, শিপলি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এরপর দেখো গ্যাসের গতীয় সমীকরণ জিজ্ঞাসা করা হয়েছে। গ্যাসের কি সমীকরণ? গতীয় সমীকরণ। তো গতীয় সমীকরণ যখন বলে, গতীয় সমীকরণ আর গতি শক্তি সমীকরণ দুইটা কিন্তু আলাদা, ঠিক আছে? গতীয় সমীকরণ আর গতি শক্তি সমীকরণ দুইটা আলাদা। তো গতীয় সমীকরণ যদি বলা হয় তাহলে মনে রাখবা পিভি ইকুয়াল টু 1/3 nmc স্কয়ার। পিভি ইকুয়াল টু কি 1/3 nmc স্কয়ার। এটাকে বলা হয় আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ। কি বলা হয়? গতীয় সমীকরণ। এই সমীকরণটা সবাই কমেন্ট করো। পিভি ইকুয়াল টু 1/3 nmc স্কয়ার। এটা হচ্ছে তোমার হচ্ছে আদর্শ গ্যাসের কি ফর্মুলা? আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ বলা হয় এটাকে। এটা একটু সবাই কমেন্ট করবা, গতীয় সমীকরণ। আচ্ছা, এরপর দেখো আমাদের তিনটা ফর্মুলা আছে। বর্গমূল গড় বর্গবেগ, যেটাকে বলা হয় আরএমএস বেগ, তারপর হচ্ছে গড় গতিবেগ, তারপরে আছে কি সম্ভাব্যতম বেগ। তো আমরা সবাই জানি যে বর্গমূল গড় বর্গবেগের ক্ষেত্রে কি জানি, সি ইকুয়াল টু √3RT/m। এই ফর্মুলা সবাই জানি, সি ইকুয়াল টু √3RT/m। গড় বেগের ক্ষেত্রে মনে রাখবা √8RT/m। গড় গতিবেগ যদি বলে √8RT/m, আর যদি সম্ভাব্যতম বেগ বলে √2RT/m। তো দেখো সবগুলাই কিন্তু RT/m কিন্তু কমন, √RT/m কমন, জাস্ট এখানে √3, এখানে √8/π, আর এখানে কত √2। তো দেখো আমরা তো আরএমএস বেগ তো জানি, আরএমএস বেগের ক্ষেত্রে মনে হবে আরএমএস তিনটা কথা, আরএমএস রুট মিন স্কোয়ার তিনটা কথা, এই জন্য কত উপরে কত হবে 3 থাকবে, √3RT/m। সম্ভাব্য, সম্ভাব্য দেখো সম্ভাবনা কয়টা জিনিসের মধ্যে হয়? দুইটা জিনিসের মধ্যে হয় হ্যাঁ, না হয় না। সম্ভাবনা কয়টা জিনিসের মধ্যে হয়? দুইটা জিনিসের মধ্যে। এজন্য সম্ভাব্যতম বেগ মনে রাখবা কত হবে, √2RT/m। সম্ভাব্যতম বেগ বললে √2RT/m, আর বর্গমূল বললে হচ্ছে √3RT/m। আর গড় গতিবেগ যেটা আছে 8/π, 8কে কত দ্বারা ভাগ করবা? পাই দ্বারা ভাগ করবা, ঠিক আছে? এইটা যখন হবে তখন সেটা কি হয়ে যাবে? গড় গতিবেগ হয়ে যাবে, ঠিক আছে? গড় গতিবেগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে যদি বলি যে উপরে যদি রুট থাকে তাহলে সেটা কোন বেগ হবে? উপরে যদি রুট থাকে সেটা কোন বেগ হবে? সম্ভাব্যতম বেগকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, গড় গতিবেগকে সি বার, আর বর্গমূলকে তো জানোই যে আরএমএস বেগ বা সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যদি উপরে √2 থাকে, √2 থাকলে সেটা কোন বেগ বলো তো? √2 থাকলে সেটা কোন বেগ হয়? √2 থাকলে সেটা কোন বেগ হয়? সবাই একটু কমেন্ট করো তো দেখি। আচ্ছা, আগে স্লাইডে যাই। √2RT/m যদি থাকে, হ্যাঁ কণামণি কমেন্ট করছে সম্ভাব্যতম বেগ, সম্ভাব্যতম বেগ, সম্ভাব্য, হ্যাঁ। আচ্ছা ওকে, সবাই 1 নম্বর কোশ্চেনে আনসার দাও। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে -273°C তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি কত হবে? গ্যাসের গতিশক্তি কত হবে? আমরা জানি গ্যাসের গতিশক্তি E কে ইকুয়াল টু কি জানি বলো তো? 3/2 nRT, তাই না? E কে ইকুয়াল টু কি 3/2 nRT। হ্যাঁ, তো দেখো এখানে বলছে -273°C। -273°C মানে কত কেলভিন? মানে হচ্ছে তোমার 0 কেলভিন।
তাহলে তোমার তাপমাত্রা যদি 0 হয়ে যায়, টেম্পারেচার যদি 0 হয়ে যায়, তাহলে গতিশক্তি কত হয়ে যাবে? গতিশক্তি কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে একের অ্যান্সার কোনটা হবে? একের অ্যান্সার হবে তোমার বি নাম্বারটা, ঠিক আছে? একের অ্যান্সার কত হবে? বি, মানে হচ্ছে 0। নিচের কোন গ্যাসটির ব্যাপনহার সর্বাধিক? 2 নম্বর কোশ্চেন সবাই অ্যান্সার দাও। 2 এর অ্যান্সার কত হবে? কোন গ্যাসটির ব্যাপনহার সর্বাধিক? ব্যাপনহার একটু আগেই পড়ে আসলাম যে যার ভর কম তার ব্যাপনহার কি হবে? বেশি হবে। ভর কম কার এর মধ্যে? এটা হচ্ছে 28, এটা হচ্ছে কত? 17, এটা হচ্ছে 16, এটা হচ্ছে কত? 28। তাহলে অ্যান্সার হবে কোনটা? 16 নাম্বারটা, মানে 2 এর অ্যান্সার হবে কোনটা? সি। না না, এই যে 2 এর একজন বি কমেন্ট করছো, বি হবে না, সি হবে। 2 এর অ্যান্সার কি হবে? সি। ওকে, আচ্ছা, কোন গ্যাসটির ব্যবহার সবচেয়ে বেশি? আরো একটা কোশ্চেন আছে, তাহলে যে যে ভুল করছিল সে এইটার অ্যান্সার সঠিক দাও। 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার সঠিক দাও, যে 3 এর অ্যান্সার কোনটা হবে? বলো 3 এর অ্যান্সার কোনটা হবে? 3 নম্বর কোশ্চেন অ্যান্সার কোনটা? দেখো 3 নাম্বার কোনটার ব্যবহার সবচেয়ে বেশি, যেটার কি হবে? ভর কম হবে। ভর বলতে এখানে কম কার? ভর হচ্ছে কম হচ্ছে হাইড্রোজেনের। তাহলে অ্যান্সার কোনটা হবে? হাইড্রোজেন। তার মানে 3 এর অ্যান্সার হবে সি। আদর্শ গ্যাসের গতির সমীকরণ, আদর্শ গ্যাসের গতির সমীকরণ যেটা তোমাদের একটু আগে কমেন্ট করতে বলছিলাম, গতির সমীকরণ মানে গতীয় সমীকরণ যেটাকে বলা হয়, পিভি ইকুয়াল টু 1/3 mn c²। 4 এর অ্যান্সার কত হবে তাইলে? 4 এর অ্যান্সার হবে এ নাম্বার। 4 এর অ্যান্সার কত হবে? এ। এরপর দেখো প্রাইমারি বায়ু দূষক, সেকেন্ডারি বায়ু দূষক লাগবে যেটা, সেটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি বায়ু দূষকের উদাহরণগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো প্রাইমারি আর সেকেন্ডারি ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে আমাদের, দেখো প্রাইমারি হচ্ছে SO2 যদি বলে, SO2 হচ্ছে প্রাইমারি। SO2 কোনটা? প্রাইমারি। আমরা প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে দেখো, আর SO3 যখন হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে? একটা অক্সিজেন বেড়ে গেছে, তাহলে সেটা কি হয়ে যাবে? সেকেন্ডারি হয়ে যাবে। NO হবে প্রাইমারি, যখন NO2 হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে বলো তো? সেকেন্ডারি হয়ে যাবে। এখানে NO2 আছে, এটা বাদ, তো মনে বা NO কি? প্রাইমারি। যখন NO2 হয়ে গেছে তখন সেটা কি হয়ে গেছে বলো তো? সেকেন্ডারি হয়ে গেছে। বাট কার্বন ডাই অক্সাইড আর কার্বন মনোক্সাইড দুইটাই কি হয়ে যাবে? দুইটাই হয়ে যাবে কি? প্রাইমারি। দুইটাই কি? প্রাইমারি। তাহলে SO2 NO, SO2 বড় যৌগকে SO3, তাহলে ওটা হয়ে যাবে সেকেন্ডারি। NOর বড় যৌগকে NO2 কি হয়ে যাবে? সেকেন্ডারি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর যেগুলো মাথায় রাখবা, হাইড্রোকার্বন হবে প্রাইমারি, ছাই ধূলিকণা এই তিনটা কি হবে? প্রাইমারি। হাইড্রোকার্বন, ছাই, ধূলিকণা এই তিনটা নিয়ে সবাই মাথায় রাখবা, হাইড্রোকার্বন, ছাই, ধূলিকণা। তারপর হচ্ছে প্যান্স, পার অক্সি অ্যাসাইল নাইট্রেট, নামটা অনেক বড় না, এজন্য মনে রাখবে এটা হচ্ছে সেকেন্ডারি, ঠিক আছে? আর সালফিউরিক অ্যাসিডও কি হবে বলো তো? সেকেন্ডারি। সালফিউরিক সেকেন্ডারি, সালফিউরিক সেকেন্ডারি, ঠিক আছে? সালফিউরিক সেকেন্ডারি। SO2 প্রাইমারি, SO3 সেকেন্ডারি। তো সবাই আর কি এই যে প্রাইমারি যে চারটা আছে এই চারটা সবাই একটু কমেন্ট করো। SO2 NO CO2, দেখো এটা কিন্তু সহজ আছে, দেখো SO2, তারপর হচ্ছে কোনটা? CO2, তারপরে হচ্ছে CONO, ঠিক আছে? দেখো মিল আছে, SO2 CO2 CONO কোনো, ঠিক আছে? এই চারটা দিয়ে সবাই একটু কমেন্ট করো তো যে প্রাইমারি এবং সেকেন্ডারি আমরা একটা মুখস্থ রাখলাম, প্রাইমারি বায়ু দূষকগুলো মুখস্থ রাখলাম, এছাড়া ছাই ধূলিকণা তো আছে। সবাই একটু এই চারটা কমেন্ট করো, প্রাইমারি বায়ু দূষক এই চারটা একটু সবাই কমেন্ট করো, SO2 CO2 CONO। আচ্ছা, এরপর দেখো গ্রিন হাউস গ্যাসের যেগুলো আছে, গ্রিন হাউস গ্যাস, সুরাইয়া সুলতানা জয়িতা কমেন্ট করছে, শ্রুতি কমেন্ট করছে, ফারিয়া কমেন্ট করছে, অ্যাক্টিভ মেম্বার এরা, শারমিন কমেন্ট করছে, সপ্তর্ষি কমেন্ট করছে, ওকে। এরপর দেখো গ্রিন হাউস গ্যাস যারা আছে, গ্রিন হাউস গ্যাসগুলো আমরা মনে রাখতে পারি কিভাবে? মনে রাখবা, ফ্রিতে জমির ওজন নির্ণয়, কি মনে রাখতে বলছি? ফ্রিতে জমির ওজন নির্ণয়, ফ্রিতে জমির ওজন নির্ণয়, এটা হচ্ছে কি দিয়ে মনে রাখবা? এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের উপাদানগুলো মনে রাখবা, ফ্রিতে জমির ওজন নির্ণয়। এটা একটু সবাই কমেন্ট করো, ফ্রিতে জমির ওজন নির্ণয়। ফ্রিতে হচ্ছে ফ্রিয়ন, জতে জলীয় বাষ্প, মতে মিথেন, ঠিক আছে? ফ্রিতে জমির ওজন নির্ণয় দিয়ে আমরা কি মনে রাখলাম? গ্রিন হাউস গ্যাসগুলা ফ্রিতে ফ্রিয়ন, জতে জলীয় বাষ্প, মিতে মিথেন, ঠিক আছে? ওজনে হচ্ছে ওজন, নির্ণয়তে হচ্ছে কি বলতো? নির্ণয়তে হচ্ছে তোমার N2O, নির্ণয়তে হচ্ছে কোনটা? N2O,
নির্ণয়তে N2O, তাহলে ফ্রিতে হচ্ছে ফ্রিয়ন, ঠিক আছে, ফ্রিতে। জমিতে হচ্ছে জলীয় বাষ্প, জমিতে কি জলীয় বাষ্প। মিতে হচ্ছে কোনটা মিথেন, ওজনে হচ্ছে ওজন, ঠিক আছে, ওজনে হচ্ছে কোনটা ওজন। আর নির্ণয়তে কোনটা, নির্ণয়তে হচ্ছে N2O। আর কার্বন ডাইঅক্সাইড যে গ্রিন হাউস গ্যাস সেটা তো আর আলাদা করে বলে দেওয়ার কিছু নাই, এটা তো সবাই জানো যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের প্রধান গ্রিন হাউস গ্যাস বলা হয়। ফ্রিতে জমির ওজন নির্ণয়, এটা সবাই কমেন্ট করো। জয়িতা কমেন্ট করছে, ঈশিতা কমেন্ট করছে, সপ্তর্ষি কমেন্ট করছে, ওকে থ্যাংক ইউ যেটা কমেন্ট করতেছো। আমরা নেক্সট স্লাইডে যাই। এরপর দেখো এই কথাগুলো জাস্ট মাথায় রাখবা। আচ্ছা দেখো কার্বন ডাই অক্সাইড মনে রাখবা, গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে প্রধান গ্রিন হাউস গ্যাস কাকে বলা হয়, কার্বন ডাই অক্সাইড। কেন, কারণ কার্বন ডাই অক্সাইড 50% প্রভাব সৃষ্টিতে ভূমিকা রাখে, ঠিক আছে, কত পার্সেন্ট, 50%। বাট সবচেয়ে ক্ষতিকর যদি বলে, সবচেয়ে ক্ষয়কারী যদি বলে, ক্ষয়কারী বললে সেটা কোনটা আসবে, মিথেন, তোমার হচ্ছে সিএফসি আসবে। কোনটা আসবে, সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন। কারণ দেখো এর প্রভাব কত গুণ, 15,000 গুণ, ঠিক আছে, এর প্রভাব কি সব থেকে বেশি। সবচেয়ে ক্ষতিকর বা সবচেয়ে ক্ষয়কারী যদি বলে তাহলে কোনটা আসবে, সিএফসি। আর প্রধান গ্রিনহাউস গ্যাস যদি বলে, প্রধান গ্রিনহাউস মানে বেশি কোনটা থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে হচ্ছে সব থেকে বেশি, বুঝছো। আচ্ছা মিথেনের পরিমাণ দেখো, মিথেনের পরিমাণ দেখো, মিথেনের পারমাণবিক ভর কত, 16। মিথেনের আণবিক ভর কত, 16। মিথেনের আণবিক ভর 16, এই জন্য পার্সেন্টেজ কত হবে বলতো, 19, ঠিক আছে। 16 সাথে 3 বের করে যোগ করে দিবা, মিথেন লিখতে 3টা ওয়ার্ড, ভর হচ্ছে কত, 16, 16 সাথে জাস্ট 3, যেহেতু মিথেন কথায় 3টা ওয়ার্ড, তাহলে 16 আর 3 কত, 19। মিথেন আবার কিন্তু 16 টাকায় দিও না, মিথেন কত পার্সেন্ট, 19%। সবাই কমেন্ট করো মিথেন কত পার্সেন্ট, 19%, ঠিক আছে, মিথেন 19%, ঠিক আছে। আচ্ছা মিথেন 19%, এটা সবাই কমেন্ট করো, মিথেন কত পার্সেন্ট থাকে, 19% থাকে, এটা সবাই কমেন্ট করো। হ্যাঁ সুরা সুলতানা কমেন্ট করছে 19%। আচ্ছা ওকে, এরপর দেখো নাইট্রাস অক্সাইড কত পার্সেন্ট আছে, নাইট্রাস অক্সাইড আছে হচ্ছে 5%। তো এটা কিভাবে মনে রাখতে পারো, দেখো নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, 5টা ইলেকট্রন থাকে, টোটাল 7টা ইলেকট্রন থেকে 2 5, ঠিক আছে, এই যে 2 আর এই যে হচ্ছে 5, নাইট্রোজেনের সেই 2 5 হয়ে গেছে, ঠিক আছে, 2 5, নাইট্রোজেনের ভর 7, এই যে নাইট্রোজেনের সেই 2 আর এই হচ্ছে 5, তাহলে নাইট্রোজেন কত পার্সেন্ট থাকবে, 5% থাকবে। জলীয় বাষ্প, জলীয় বাষ্প কয়টা ওয়ার্ড, 2টা ওয়ার্ড, জলীয় বাষ্প কয় পার্সেন্ট থাকে, 2% থাকে, জলীয় বাষ্প 2% থাকে। নাইট্রাস অক্সাইড কয় পার্সেন্ট, নাইট্রাস নাইট্রোজেন দিয়ে মনে রাখবা 5%, নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, 5টা ইলেকট্রন থাকে, নাইট্রোজেন কত পার্সেন্ট, 5%। ওজনটা মনে রাখবা, ওজন হচ্ছে 8%। আর সিএফসি তো বললামই, সিএফসি হচ্ছে 16%। আর হচ্ছে মিথেনও তো সবাইকে কমেন্ট করতে বললাম, মিথেন 9, 9তে 19 মনে রাখবা 9 আছে, মিথেনেও 9 আছে, 19এও 9 আছে, এটাতেও মনে রাখতে পারো। বা মিথেন 16 আর হচ্ছে 3 যোগ হবে 19%, ঠিক আছে। নাইট্রোজেন ইনটু 5%, হ্যাঁ বলার আগে অনেকে কমেন্ট করে দিছো। তাহলে সবাই একটু কমেন্ট করো তো দেখি যে জলীয় বাষ্প কত পার্সেন্ট থাকে, বলতো জলীয় বাষ্প কত পার্সেন্ট থাকে, জলীয় একটা ওয়ার্ড, বাষ্প একটা ওয়ার্ড, 2টা ওয়ার্ড, তাহলে জলীয় বাষ্প তাহলে কত পার্সেন্ট থাকবে, 2% থাকবে হচ্ছে জলীয় বাষ্প। আচ্ছা দেখি জলীয় বাষ্পটা পার্সেন্টেজটা সবাই কমেন্ট করতে বলছিলাম, জলীয় বাষ্পটা কমেন্ট করো। হ্যাঁ ঠিক আছে, 2%, সুইটি কমেন্ট করছে, স্বর্ণা কমেন্ট করছে, খাদিজা ইসলাম আগে কমেন্ট করছে, তনয় কমেন্ট করছে, সালমা কমেন্ট করছে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা এরপর দেখো অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, অ্যাসিড আমরা জানি যে সাতের নিচে আসলে সেটা অ্যাসিডিক হয়, সাতের উপর গেলে সেটা কি হয় বলো তো, বাফা মানে তোমার ক্ষারীয় হয়, মানে বেসিক হয় আর কি। তো এখানে যেটা মনে রাখবে, তোমার অ্যাসিড বৃষ্টি হতে গেলে পিএইচ কত হতে হবে, অ্যাসিড বৃষ্টি হতে গেলে পিএইচ এর মান 5.6, 5.6 এর কম হইতে হবে, কত 5.6, 5 6 মনে রাখবা কত 5 আর কত 6, 5.6, 5 6, সবাই একটু কমেন্ট করবা কত কম হইতে হবে অ্যাসিড বৃষ্টি হতে গেলে, 5.6। এটা একটু সবাই কমেন্ট করো যে 5.6 এর কমেন্ট, 5.6 এর কম হতে হয়, সবাই একটু 5 6 কমেন্ট করো, 5.6 অ্যাসিড বৃষ্টি হতে গেলে কত কম হইতে হয়, 5.6 এর কম হইতে হয়, এটা একটু সবাই কমেন্ট করো, 5.6। ওকে এখন অ্যাসিড বৃষ্টি হতে গেলে আমাদের কোন 3টা অ্যাসিডের ভূমিকা আছে, ঠিক আছে, কোন 3টা অ্যাসিড ভূমিকা রাখে মনে রাখতে হবে, সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, আর একটা কোনটা অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড।
সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, সালফারে দুইটা, সালফিউরিক, সালফিউরাস, আরেকটা কোনটা, আরেকটা হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিড। এই তিনটা অ্যাসিড হচ্ছে তোমার কিসে ভূমিকা রাখে? অ্যাসিড বৃষ্টি সৃষ্টির জন্য ভূমিকা রাখে। আরেকটা মনে রাখবা SO2, ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড, এটাও মাথায় রাখবা। ওকে, আচ্ছা এরপর সবাই 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও তো, যে ওজোন স্তরে ভাঙন ঘটায় নিচের কোনটি? ওজোন স্তরে ভাঙন যদি বলে, কোন কথাটা আছে? ভাঙন কথাটা যদি থাকে, ওজোন স্তরে ভাঙন ঘটায় নিচের কোনটি? এটা একটু সবাই কমেন্ট করো তো। মনে করো ওজোন স্তরে ভাঙের কথা হচ্ছে নো ভাঙন, ঠিক আছে, নো ভাঙন মানে NO। সবাই কমেন্ট করো যে নো ভাঙন মানে ভাঙন করা যাবে না, এই রোজা রমজান মাসে কোনো ভাঙন করা যাবে না বা কোনো হামলা টামলা কিছু করা যাবে না, সবার শান্ত থাকতে হবে, নো ভাঙন, ঠিক আছে। এই রোজা রমজান মাস সবচেয়ে সংযমের মাস, তো সবাই কি করবা? ভাঙন করা যাবে না, তাহলে কি নো ভাঙন, এটা একটু সবাই কমেন্ট করো, নো ভাঙন। তার মানে ভাঙন ঘটায় কে? NO হচ্ছে ভাঙন ঘটায়। ফ্রিয়ন 11 গ্যাসের সংকেত কোনটা? ফ্রিয়ন 11 গ্যাসের সংকেত, আচ্ছা হ্যাঁ ঠিক আছে তোমাদের কমেন্ট। আচ্ছা আচ্ছা এরপর সবাই 5 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও, 5-এর অ্যান্সার দাও, সবাই 5 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও, 5-এর অ্যান্সার। আচ্ছা হুম 5-এর অ্যান্সার কত হবে? 5-এর অ্যান্সার, 5-এর দেখি কে কত কমেন্ট করছো। হ্যাঁ 5-এর A, 5-এর A, 5-এর A, হ্যাঁ 5-এর A, ঠিক আছে। এটা হচ্ছে 90 প্লাস তোমার হচ্ছে কি করে দিবা? ফ্রিয়ন 11 বলছে না, 90 সাথে জাস্ট 11 যোগ করে দিবা, তোমরা হচ্ছে এটা পেয়ে যাবা। না 5-এর কিন্তু A না, 5-এর অ্যান্সার কে বলছে A? 5-এর অ্যান্সারটা দেখো, 5-এর নাম্বার কোশ্চেনটা করে দিই। দেখো 5-এ কি বলা হয়েছে? 5-এ তোমাকে বলা হয়েছে ফ্রিয়ন 11 সংকেত, ফ্রিয়ন 11 সংকেত, ঠিক আছে। তো ফ্রিয়ন 11 কি করে দিবা? তুমি 90 সাথে জাস্ট 11 যোগ করে দিবা, 90 যোগ 11 কত হয়? 101। তার মানে কার্বন, হাইড্রোজেন আর কার সংখ্যা? ফ্লোরিনের সংখ্যা, CHF, ঠিক আছে। এইটা হচ্ছে কার্বনের সংখ্যা, এটা হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা, এটা হচ্ছে ফ্লোরিনের সংখ্যা। তাহলে কার্বন কয়টা আছে? একটা আছে, কার্বন একটা, আর ফ্লোরিন কয়টা? একটা আছে। বাকি আর কয়টা হাত বাকি আছে? কার্বনের 3টা হাত বাকি আছে, 3 হাতে কি চলে আসবে? ক্লোরিন চলে আসবে, তাহলে Cl3, তাহলে CfCl3, এটা হচ্ছে ফ্রিয়ন 11 সংকেত। ফ্রিয়ন 11 সংকেত কিভাবে আমরা বের করি? 90 এর সাথে কত বলা হয়েছে? 11 বলা হয়েছে, 11 যোগ করে দিব, কত আসলে? 101। 101 মানে কি? CHF, কার্বন একটা, হাইড্রোজেন 0টা, আর ফ্লোরিন কয়টা? একটা। বাকি হাতগুলা কি দ্বারা পূরণ হয়ে যাবে? ক্লোরিন দ্বারা পূরণ হয়ে যাবে। এরপর দেখো অ্যাসিড বৃষ্টির কারণ কোনটা? 6 নাম্বার কোশ্চেনে অ্যান্সার দাও সবাই, 6 নাম্বার কোশ্চেনে অ্যান্সার দাও, যে অ্যাসিড বৃষ্টির কারণ কোনটা? অ্যাসিড বৃষ্টির কারণ, অ্যাসিড বৃষ্টির কারণ কোনটা হবে? অ্যাসিড বৃষ্টির কারণ হচ্ছে তোমার একটু বললাম যে সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, আর একটা কোনটা অ্যাসিড? নাইট্রিক অ্যাসিড। তাহলে অ্যান্সার কোনটা হবে? সালফিউরিক অ্যাসিড। তাহলে 6 এর অ্যান্সার কোনটা হবে? 6 এর অ্যান্সার হবে B নাম্বার। আচ্ছা এই যে পিএইচ মান, অ্যাসিড বৃষ্টি, সেই যে পিএইচ এর মান কত হবে? 7 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও তো, 7 এর অ্যান্সার দাও, 7 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও সবাই। সাত নাম্বার কোশ্চেনে অ্যান্সার দাও সবাই, 7 এর অ্যান্সার দাও সবাই, 7 নাম্বার কোশ্চেনে অ্যান্সার দাও। সাতের বি হ্যাঁ 5.6 এর কম, 5-6 বলছিলাম যে 5.6 এর কম। কোনটি অ্যাসিড বৃষ্টি সৃষ্টির জন্য দায়ী নয়? সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, আর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড ছিল না। তাহলে 8 এর অ্যান্সার কোনটা হবে? A নাম্বার। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়?
ফ্রিতে জমির ওজন নির্ণয় ছিল, ফ্রিয়ন, জলীয় বাষ্প, মিথেন। তাহলে দেখো সবগুলাই আছে, N2O ছিল, CFCO ছিল, কার্বন ডাইঅক্সাইডও ছিল, C2H2 কিন্তু ছিল না। তাহলে অ্যান্সার কোনটা হবে? 9 অ্যান্সার কোনটা হবে বলো তো? 9 অ্যান্সারটা সবাই কমেন্ট করো। 9 অ্যান্সার কোনটা হবে? 9। হ্যাঁ 7 এর 7 তো শেষ, 7 এর কে বলছে? 7 এর অ্যান্সার তো হবে বি। অ্যাসিড বেশিতে পিএইচ এর মান কত হয়? 5.6 এর কম। হ্যাঁ 9 এর ডি, 9 এর ডি। হ্যাঁ জয়িতা কমেন্ট করছে 9 এর ডি। হ্যাঁ 9 এর ডি। আচ্ছা এরপর দেখো একটা সহজ জিনিস, অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারক যদি বলে, অনুবন্ধী কথাটা যদি থাকে তো অনুবন্ধী অ্যাসিড কিভাবে বের করে? দেখো HCl এর কি বের করতে বলছে? অনুবন্ধী মানে অ্যাসিডের থাকে অনুবন্ধী ক্ষার, আর ক্ষারের কি থাকে? অনুবন্ধী অ্যাসিড। কি বললাম? অ্যাসিডের থাকবে কি উল্টাটা, অনুবন্ধী কথাটা যখন আসবে উল্টা, অ্যাসিডের অনুবন্ধী কি থাকবে তাইলে? ক্ষার। আর ক্ষারের কি থাকবে? অনুবন্ধী অ্যাসিড। তো দেখো অ্যাসিড যেটা আছে HCl অ্যাসিড, এটার অনুবন্ধী কি বের করতে হবে? আমার ক্ষার বের করতে হবে। জাস্ট কি করে দিবা? একটা হাইড্রোজেন কমাই দিবা, একটা হাইড্রোজেন কমাই দিলে তুমি কি পেয়ে যাবা? অনুবন্ধী ক্ষার। মানে HCl থেকে হাইড্রোজেন যদি কমাই দাও তাহলে কি হয়ে যাবে? Cl মাইনাস। আর যদি এটা কি ক্ষারও আছে, ক্ষারকও আছে, ঠিক আছে, অ্যামোনিয়া কি আছে? ক্ষারক আছে, এটার কি থাকবে তাহলে? অনুবন্ধী অ্যাসিড। অনুবন্ধী অ্যাসিড করতে গেলে আমরা কি করে দিব? একটা হাইড্রোজেন যুক্ত করে দিব। তাহলে এই কথাটা মনে রাখবা, অনুবন্ধী অম্ল, অনুবন্ধী অম্ল অনুবন্ধী অম্ল করতে গেলে আমরা কি করে দিতে হবে? হাইড্রোজেনের সংখ্যা কি করতে হবে বলো তো? বাড়াই দিতে হবে। অনুবন্ধী অম্ল বানাইতে গেলে কি করতে হবে? হাইড্রোজেনের সংখ্যা বাড়াই দিতে হবে। মানে ক্ষারক থেকে তুমি যখন অনুবন্ধী অম্ল বা অনুবন্ধী অ্যাসিড বানাইতে যাবা তখন হাইড্রোজেন কি করে দিবা? যোগ হবে। হাইড্রোজেন কি হবে? যোগ হবে। আর ক্ষার বানাইতে গেলে হাইড্রোজেন কি হবে? বিয়োগ হবে। তাহলে সবাই কমেন্ট করো, অনুবন্ধী অম্ল যখন বলবে, অনুবন্ধী 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 অম্ল যখন বলবে তখন একটা হাইড্রোজেন কি হবে? যোগ হবে। হাইড্রোজেন কি হবে? যোগ হবে। এটা একটু সবাই কমেন্ট করো যে হাইড্রোজেন কি হবে? যোগ হবে অনুবন্ধী অম্ল বললে। আর ক্ষারের ক্ষেত্রে কি হবে? ক্ষারের ক্ষেত্রে কি হবে? উল্টা হবে, মানে একটা হাইড্রোজেন কমাই দিবা, তাহলে তুমি অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষার পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে অনুবন্ধী অম্ল বললে কি হবে? হাইড্রোজেন যোগ নাকি হাইড্রোজেন কম? হাইড্রোজেন বাড়বে নাকি হাইড্রোজেন কমবে? আচ্ছা এরপর দেখো লুইস যেটা বলছিল, হ্যাঁ অ্যাসিড অনুবন্ধী ক্ষার, ক্ষার অ্যাসিড, ক্ষারের অ্যাসিড অনুবন্ধী অম্ল। হ্যাঁ ঠিক আছে, তো যেটা বলছিলাম সেটা বলছিলাম যে অনুবন্ধী অম্ল যখন বলবে হাইড্রোজেনকে আমি বাড়াই দিব নাকি কমাই দিব? অনুবন্ধী অম্লের কি হবে? হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে নাকি কম থাকবে? এটা একটু সবাই কমেন্ট করবা। হ্যাঁ হাইড্রোজেন অ্যাড হবে H প্লাস, ঠিক আছে, হ্যাঁ প্লাস H হবে, ঠিক আছে, ওই ক্ষেত্রে কি হবে? মাইনাস H, মানে একটা হাইড্রোজেন কমে যাবে আর কি। আচ্ছা এরপর দেখো আমাদের লুইস যেটা আছে, লুইস কি বলছিল? লুইস হচ্ছে মুক্তজোড় ইলেকট্রনের কথা বলছিল। কি বলছিল? মুক্তজোড়, যারা হচ্ছে কি করতে পারবে? মুক্তজোড় ইলেকট্রন যারা দিতে পারবে, ঠিক আছে, মুক্তজোড় ইলেকট্রন, মুক্তজোড় কথাটা কে বলছিল? লুইস। মুক্তজোড় ইলেকট্রন দাতা, যারা মুক্তজোড় ইলেকট্রন দিতে পারবে, ঠিক আছে, যারা মুক্তজোড় ইলেকট্রন দিতে পারবে তারা হচ্ছে লুইস ক্ষার। আর যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারবে তারা কি? লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড। তাহলে মুক্তজোড় ইলেকট্রন কারা দিতে পারে? যাদের মুক্তজোড় ইলেকট্রন আছে তারা দিতে পারবে। আর কারা গ্রহণ করতে পারে? যাদের হচ্ছে ফাঁকা অরবিটাল আছে তারা কি? মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে, ঠিক আছে, মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে। তার মানে যারা মুক্তজোড় ইলেকট্রন দাতা তারা কি? ক্ষারক। আর যারা গ্রহীতা তারা কি? অ্যাসিড। ঠিক আছে, এটা কে বলছিল? লুইস বলছিল আর কি। তাহলে সবাই এটা কমেন্ট করবা যে মুক্তজোড় ইলেকট্রন যারা গ্রহীতা তারা কি অ্যাসিড নাকি ক্ষার? তারা কি লুইস অ্যাসিড নাকি লুইস ক্ষার? যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহীতা এটা একটু সবাই কমেন্ট করো তো, লুইস অ্যাসিড নাকি লুইস ক্ষার? যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে তারা কি লুইস অ্যাসিড নাকি লুইস ক্ষার? তো দেখো এখানে বলা হয়েছে HPO4 2- এর অনুবন্ধী ক্ষার কোনটা? অনুবন্ধী ক্ষার। তো অনুবন্ধী ক্ষার বললে আমাদের কোনটা বলছে দেখার বিষয় না। অনুবন্ধী অম্ল বলে আমরা হাইড্রোজেন যোগ করব, অনুবন্ধী ক্ষার বলে আমরা হাইড্রোজেন বিয়োগ করব। এখান থেকে একটা হাইড্রোজেন আমি বাদ দিয়ে দিব, তাহলে কি হয়ে যাবে? PO4 3-। তাহলে একের অ্যান্সার কোনটা হবে? হ্যাঁ লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা সবাই 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও, একের অ্যান্সার কোনটা হবে? একের অ্যান্সার কোনটা হবে? অনুবন্ধী ক্ষার কোনটা? অনুবন্ধী ক্ষার, ঠিক আছে। এবার বলছি নিজের কোনটা? লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড আমরা কি পড়লাম? লুইস অ্যাসিড কোনটা পড়ছিলাম বলো তো? লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড কোনটা? হ্যাঁ কমেন্ট, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো লুইস অ্যাসিড কারা? যারা কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। যারা মুক্তজোড় ইলেকট্রন দাতা তারা তো ছিল লুইস ক্ষার, মুক্তজোড় ইলেকট্রন দাতা। আর যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহীতা
মুক্তজন ইলেকট্রন গ্রহীতা কারা? যাদের ফাঁকা অরবিটাল আছে তারাই তো মুক্তজন ইলেকট্রন রাখতে পারবে। তো দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি আছে, অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন আছে, ক্লোরিন আর 3টা যুক্ত হয়েছে 6টা, আরও কিন্তু 2টা ইলেকট্রন নিতে পারবে, এই জন্য এরা মুক্তজন ইলেকট্রন গ্রহীতা, যার ফলে এরা কি হবে, লুইস অ্যাসিড হবে। আচ্ছা এরপর দেখো এটা বলছে HSO4 মাইনাসের সহযোগী অনুবন্ধী ক্ষার বের করতে বলছে। HSO4 মাইনাসের অনুবন্ধী ক্ষার, তো HSO4 এর অনুবন্ধী ক্ষার কোনটা হবে, একটা কি করে দিব আমি, জাস্ট অনুবন্ধী ক্ষার বলছে, অম্ল বললে আমি হাইড্রোজেন যোগ করতাম, ক্ষার বলছে তাহলে আমি HSO4 এ কি করে দিব, একটা হাইড্রোজেন বাদ করে দিব, তাহলে কি হয়ে যাবে SO4 2 মাইনাস হবে। তাহলে 3-এর অ্যান্সার কোনটা হবে, 3-এর অ্যান্সার হবে সি নাম্বারটা। হ্যাঁ 3-এর সি। আচ্ছা অনুবন্ধী টপিকটা আশা করি ক্লিয়ার, এখানে আর এগুলো। আচ্ছা এরপর দেখো পানির ক্ষরতা, পানির ক্ষরতা জাস্ট দেখো, পানির ক্ষরতা ইম্পর্টেন্ট আছে। দেখো স্থায়ী ক্ষরতা আরেকটা কি আছে বলো তো, অস্থায়ী ক্ষরতা। স্থায়ী ক্ষরতা আরেকটা কি ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা। তো স্থায়ী ক্ষরতা আর অস্থায়ী ক্ষরতা যেটা আছে, তো স্থায়ী ক্ষরতা সৃষ্টির জন্য তোমার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অনেক ধরনের আয়ন থাকে, আমরা জাস্ট অস্থায়ী ক্ষরতা যেটা আছে, অস্থায়ী ক্ষরতা তোমার যেটা লাগবে সেটা হচ্ছে বাইকার্বনেট, ঠিক আছে, কি থাকবে, বাইকার্বনেট লবণ থাকবে, কি থাকবে, অস্থায়ী ক্ষরতা সৃষ্টির জন্য কোন আয়নটা দায়ী, বাইকার্বনেট আয়নটা দায়ী, এই কথাটা মাথায় রাখবা, অস্থায়ী ক্ষরতা সৃষ্টির জন্য কোন আয়নটা দায়ী, বাইকার্বনেট আয়নটা দায়ী। এটা একটু সবাই কমেন্ট করো যে অস্থায়ী ক্ষরতা সৃষ্টির জন্য দায়ী কোনটা, বাইকার্বনেট আয়নটা, ঠিক আছে, বাইকার্বনেট আয়নটা দায়ী। আচ্ছা এইগুলো দেখো সবকিছুতেই কমন, ক্যালসিয়াম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম, আয়রন আয়রন সবকিছুই থাকবে, বাট অস্থায়ী ক্ষরতার ক্ষেত্রে কে থাকবে, বাইকার্বনেট, আর স্থায়ী ক্ষরতার ক্ষেত্রে কে থাকবে, ক্লোরাইড আর কোনটা, সালফেট, ঠিক আছে, এদের ক্লোরাইড বা সালফেট থাকবে আর ওটা কি থাকবে, বাইকার্বনেট থাকবে। তাহলে অস্থায়ী ক্ষরতার জন্য কোনটা দায়ী, বাইকার্বনেট দায়ী। কিভাবে মনে রাখবো দেখো, অস্থায়ী মনে রাখবা যে তুমি মনে করো চলে যাচ্ছ, চলে গেলে কি হয়ে যায়, একটা জিনিস চলে গেলে কিন্তু আমরা বাই বাই দিয়ে চলে যাই, ঠিক আছে, বাই বাই দিয়ে চলে যাই, তো বাই দিয়ে মনে রাখবা বাই বাই, বাই বাই দিয়ে হলে কি হচ্ছে, অস্থায়ী, এটা কি অস্থায়ী, বাই বাই। তো অস্থায়ী কি মনে রাখবা, বাইকার্বনেট, বাই কথাটা আছে, বাইতে কি হবে, বাইকার্বনেট, অস্থায়ী জিনিস কি হয়ে যাবে বলতো, অস্থায়ী, বাই দিয়ে দিলে কি হয়ে যাবে, সেটা চলে যাবে, যার ফলে সেটা কি হয়ে যাবে, অস্থায়ী হয়ে যাবে। তাহলে বাইকার্বনেট কি হবে, অস্থায়ী ক্ষরতা সৃষ্টির জন্য দায়ী কোনটা, বাইকার্বনেট। তো সবাই লিখবা বাই কার্বনেট কি হবে, বাই হচ্ছে কি অস্থায়ী, বাই কি অস্থায়ী, সবাই একটু কমেন্ট করবা, বাই মানে কি বলতো, যে জিনিসটা অস্থায়ী, ঠিক আছে, অস্থায়ী, বাইকার্বনেট কি হবে, অস্থায়ী, হ্যাঁ অস্থায়ী বাইকার্বনেট, ঠিক আছে, হ্যাঁ। এরপর দেখো খুবই খুবই ইম্পর্টেন্ট এই বিওডির মাত্রাটা, এটা আমরা ছকটা আজকে দেখবো, এই ছকটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আর বেশিক্ষণ ক্লাস নাই, সবাই একটু ধৈর্য ধরে থাকো, এখনই শেষ হয়ে যাবে। হ্যাঁ দেখি, খাদিজা ইসলাম কমেন্ট করছে, আনিকা কমেন্ট করছে, বাইকার্বনেট, শ্রুতি ইসলাম কমেন্ট করছে, কণামণি কমেন্ট করছে, জয়িতা কমেন্ট করছে, বাই অয়েসে, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো পিএইচ, WHO অনুমোদিত পিএইচ এর মানগুলা, পিএইচ এর মান কত, 6.5 থেকে 8.5, 6.5 থেকে 8.5, সবাই কমেন্ট করো পিএইচ এর মান কত, 6.5 থেকে 8.5, এটা হচ্ছে পিএইচ এর মান 6.5 থেকে 8.5। বিওডি, বিওডিটা আমরা কিভাবে মনে রাখবো দেখো, বি ইংরেজি বর্ণমালা কয় নাম্বার ওয়ার্ড, বি হচ্ছে ইংরেজি বর্ণমালা 2 নাম্বার ওয়ার্ড, ডি কয় নাম্বার ওয়ার্ড, বিওডিতে যে বি আছে, বি হচ্ছে 2 নাম্বার ওয়ার্ড, ডি হচ্ছে 4 নাম্বার ওয়ার্ড, তাহলে 2 + 4 করে দিবা, কত পাবা বলো তো, 6 পেয়ে যাবা। তাহলে বিওডি কত হবে, 6 মিলিগ্রাম পার লিটার। তাহলে সবাই কমেন্ট করো বিওডি 6, বিওডি কত, 6, সবাই কমেন্ট করো বিওডি হচ্ছে 6। কিভাবে মনে রাখতে বললাম, বি হচ্ছে 2 নাম্বার ওয়ার্ড, ডি হচ্ছে তোমার হচ্ছে 4 নাম্বার ওয়ার্ড, তাহলে 2 আর 4 মিলে কত হইলো, 6 হইলো। তাহলে বিওডি হচ্ছে কত, তোমার হচ্ছে 6। তারপর মনে রাখবা এই যে, তারপর হচ্ছে সিওডি, সিওডির মান কত, সিওডির মান মনে রাখবা কত, 10, সিওডির মান কত, 10, সিওডি 10, ঠিক আছে। তো মনে রাখবা যে তুমি মনে করো যে শুক্রবার দিন মানুষের যে দান করে না, 10 টাকা দান করে, তুমি হচ্ছে 10 টাকার একটা কয়েন দান করছো, ঠিক আছে, 10 টাকার কয়েন কিন্তু হয় না, বাট এই ক্ষেত্রে মনে রাখবা সিওতে মনে রাখবা কয়েন, ঠিক আছে, কয় টাকার কয়েন দান করছিলা, 10 টাকার কয়েন, ঠিক আছে, 10 টাকার কয়েন। তাহলে সিওডির মান কত হবে, সিওডি হবে 10, ঠিক আছে, সিওডি কি হবে, 10 হবে। টিডিএস, টিডিএস এর মান কত দেখো, টিডিএস, টিডিএস এর মানটা মনে রাখবা 500, টিডিএস এর মান কত, 500। আচ্ছা এরপর দেখো ম্যাগনেসিয়াম আছে আর কি আছে বলো তো, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আর কে, ক্যালসিয়াম। তো ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত দেখো তো,
মানে পারমাণবিক সংখ্যা কত 12, এই জন্য ম্যাগনেসিয়াম কত হবে দেখো 12 সাথে মিল আছে কার 15, 12 সাথে মনে রাখবা 15 দিয়ে মনে রাখবা 150 হচ্ছে ম্যাগনেসিয়াম, কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে 12 আর ম্যাগনেসিয়ামের এখানে কত আছে 2 প্লাস আছে, তাহলে 12 সাথে 2 যোগ করে দিবা 14 আসবে, আর প্লাস যেহেতু আছে তাহলে আরেক বেশি, তার মানে কত আসবে 15 আসবে। ভাই মনে রাখবা যে ম্যাগনেসিয়াম হচ্ছে কত 150 ppm, ম্যাগনেসিয়াম লেখো সবাই 150 ppm হচ্ছে ম্যাগনেসিয়াম। আর ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলতো, ক্যালসিয়াম হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, আর ক্যালসিয়াম কত প্লাস আছে 2 প্লাস আছে, 2 দিয়ে ভাগ দিয়ে দিবা কত আসবে 10 চলে আসবে, মানে 100 ppm। ক্যালসিয়াম কত হবে 100 ppm, 10 মানে আছে কত 100 ppm। তাহলে ম্যাগনেসিয়াম কিভাবে মনে রাখলাম আর ক্যালসিয়াম কিভাবে মনে রাখলাম, আশা করি ক্লিয়ার। ম্যাগনেসিয়াম হচ্ছে 150 আর ক্যালসিয়াম হচ্ছে 100। তারপর হচ্ছে ডিজলভড অক্সিজেনের পরিমাণ কত হবে স্ট্যান্ডার্ড হবে 5 থেকে 6, কত 5 থেকে 6 ppm। আর সোডিয়াম ক্লোরাইড আর টিডিএস দুইটা কিন্তু সেমই, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে 500 আর টিডিএস হচ্ছে 500, মানে লবণের দাম কত টাকা কেজি 500 টাকা কেজি, তাহলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে 500 আর টিডিএসও কত 500। আচ্ছা, আর এই কথাটা মনে রাখবা, চরম অস্বাস্থ্যকর দূষণকে কি বলা হয় ইউট্রিফিকেশন বলা হয়, কি বলা হয় ইউট্রিফিকেশন বলা হয়। সবাই ডি ওর মানটা কমেন্ট করো, ডি ওর মানটা সবাই কমেন্ট করো, ডিজলভ অক্সিজেন। আচ্ছা, এরপর একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে বিওডি। তো বিওডির মান তো আমরা পড়লাম যে ডাব্লিউএইচও কত বলছিল 6 বলছিল, এর থেকে যদি মনে করো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডটা কি বাড়লে ভালো হবে নাকি কমলে ভালো হবে, অক্সিজেন ডিমান্ডটা যত বাড়বে পানিটা তো তত খারাপ হবে, তাই না? তাহলে অক্সিজেন ডিমান্ড যত কম হবে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যত কম হবে ততই তো পানিটা ভালো হবে। তাহলে যত কম মানে 1 থেকে 2 হলে কি হবে খুবই ভালো, 3 হলে কি হবে মোটামুটি ভালো, আর 6 হলে তো ডাব্লিউএইচও অনুমোদিত। বাট এর বেশি যখন হয়ে যাবে, যখন 10 হবে তখন খারাপ, যখন 20 হবে তখন কি হবে খুবই খারাপ, ঠিক আছে? তাহলে এই কথাটা মাথায় রাখবা। তাহলে যদি বলি ডাব্লিউএইচও অনুমোদিত কত আমরা জানি যে 6, আর যদি খুবই ভালো কত মিলিগ্রাম পার লিটার হলে 1 থেকে 2, খুবই ভালোর জন্য কত হইতে হবে 1 থেকে 2, এটা একটু সবাই কমেন্ট করো, 1 থেকে 2 মিলিগ্রাম হলে কি হবে সেটা খুবই ভালো হবে। ওকে, আচ্ছা সবাই এবার 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও যে আদর্শ পানির ডিওর পরিসীমা কত, ডিজলভ অক্সিজেনের পরিসীমা কত, সবাই 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও। হ্যাঁ, আদর্শ পানির ডিওর মাত্রা, আদর্শ পানির ডিওর মাত্রা আমরা 5 থেকে পড়ছিলাম, বাট এখানে যেহেতু 5 এর অপশনের কাছাকাছি 4 থেকে 8 আছে, তাহলে একের অ্যান্সার কোনটা হবে বি নাম্বার। সবাই দ্রুত অ্যান্সার দাও, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, এই কোশ্চেনগুলো অ্যান্সার সবাই দাও। একের অ্যান্সার কোনটা হবে, একের অ্যান্সার বি, একের অ্যান্সার বি। হ্যাঁ 1 থেকে 2 খুবই ভালো, হ্যাঁ ঠিক আছে, একের অ্যান্সার বি, হ্যাঁ ঠিক আছে। কোন ভারী ধাতু বিষাক্ততার জন্য শিশুর আইকিউ হ্রাস পায়, আইকিউ হ্রাস পায় এই কথা জাস্ট মনে রাখলেই হবে, শিশুর আইকিউ হ্রাস পায় লেড, ঠিক আছে? শিশুর আইকিউ কিসের কারণে হ্রাস পায়, লেডের কারণে তোমার হচ্ছে বুদ্ধিমত্তা বা আইকিউ হ্রাস পায় কিসের কারণে, লেডের কারণে, ঠিক আছে? তো ওই কি হয় মনে করো যে আইকিউ হ্রাস পায় ও সব কিছু লেটে বোঝে, ঠিক আছে? কিসে বোঝে, আইকিউ হ্রাস পাওয়ার কারণে মনে পাবে যে যত ভালো বোঝে তার আইকিউ তত বেশি, তার মানে আইকিউ যখন হ্রাস পেয়ে যাবে তখন সব কিছু কিসে বুঝবে বলতো, লেইটে বুঝবে, লেইট দিয়ে মনে রাখবা লেড, ঠিক আছে? লেইট দিয়ে কি মনে রাখবা, লেড মনে রাখবা। তাহলে অ্যান্সার কোনটা হবে, ভারী ধাতু নিষ্কাশনে কোনটা আইকিউ হ্রাস পায়, লেড, অ্যান্সার কি হবে বি। তাহলে 2 এর অ্যান্সার কোনটা হবে, ডি হবে, 2 এর অ্যান্সার কোনটা হবে ডি। বৃষ্টির সময় বজ্রপাতের ফলে মাটিতে কোন লবণের পরিমাণ বৃদ্ধি পায়, বজ্রপাতের সময় নাইট্রোজেন যেটা আছে, নাইট্রোজেন ঘটিত কিছু একটা হবে, নাইট্রেট আয়ন, তাহলে কোনটা হবে নাইট্রোজেন, মানে তোমার এই যে বজ্রপাতের জন্য কোন ইয়া দায়ী, নাইট্রোজেন দায়ী মেইনলি, ঠিক আছে? নাইট্রোজেন দায়ী, তো নাইট্রোজেনের জন্য কোনটা আসবে, নাইট্রেট আয়ন আসবে, কোনটা নাইট্রেট আয়ন। তারপর 4 নম্বর কোশ্চেন সবাই অ্যান্সার দাও, 4 এর অ্যান্সার কত হবে, 4 এর অ্যান্সার, এই কোশ্চেন 4 অ্যান্সার। আচ্ছা 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও, 5 এর অ্যান্সার কি বলা হয়েছে, কোন যৌগটি চামড়া শিল্প থেকে নির্গত দূষক নয়, চামড়া শিল্প থেকে নির্গত দূষক নয় কোনটা। আচ্ছা এই ম্যাথটা আমরা পরে দেখবো, ম্যাথটা এখন আপাতত না। আচ্ছা দেখো 5 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও, আমাদের টাইম কম, আমরা আগে ইয়াগুলো সলভ করি, পরে আমরা ম্যাথ দেখবো। আগে 5 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও যে কোন যৌগটি চামড়া শিল্প থেকে নির্গত দূষক নয়, চামড়া শিল্প থেকে নির্গত দূষক নয় কোনটা, 5 এর অ্যান্সার বি, 5 এর অ্যান্সার বি, ক্রোমিয়াম সল্ট, কার্বন ডাইঅক্সাইড, Na2S, H2S না। ক্রোমিয়াম তো থাকবে, চামড়া শিল্প মানেই তো ক্রোমিয়াম নির্গত হবে, তাই না? তো
তো এইটাও থাকবে, Na2SO থাকবে, H2SO থাকবে, কার্বন ডাই অক্সাইড হবে না, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড চামড়া শিল্প থেকে বের হয় না, তাহলে কোনটা মাথায় রাখবা, কার্বন ডাই অক্সাইড। তাহলে 5 এর অ্যান্সার হবে এ নাম্বারটা। তারপর দেখো 6 নাম্বারটা কি বলা হয়েছে, WHO অনুমোদিত সিওডির মাত্রা কত, সিওডির মাত্রা জিজ্ঞাসা করেছে, সিওডি। তাহলে সিওডি আমরা তো বললাম যে কয়েন, কয় টাকার কয়েন দিছিলা, 10 টাকার কয়েন দিছিলা। তাহলে 6 এর অ্যান্সার কোনটা হবে, 6 এর অ্যান্সার হবে সি নাম্বারটা। 6 এর অ্যান্সার কত হবে, 6 এর অ্যান্সার হবে সি। হ্যাঁ 6 এর সি, হ্যাঁ 9, এখানে 9 লেখা ছিল, ঠিক আছে। তুমি যদি বলতো যে ডাইরেক্ট যদি বলতো চামড়া শিল্পে কোনারি কথা, তুমি ডাইরেক্ট বলে দিতে পারতো ক্রোমিয়াম। এই যে এরপর দেখো যে ট্যানারি শিল্প থেকে, ট্যানারি বা চামড়া শিল্প একই জিনিস। 9 অ্যান্সার তাহলে কোনটা হবে, যেটা তুমি যেটা বলছিলে একজন যে কটা বলছিল, তাহলে ঠিক আছে 9 অ্যান্সার কোনটা হবে, ক্রোমিয়াম। ট্যানারি শিল্প থেকে কোনটা নির্গত হয়, ক্রোমিয়াম নির্গত হয়। মানব শরীরে আর্সেনিকের সর্বোচ্চ সহনশীল মাত্রা, আর্সেনিকের সর্বোচ্চ সহনশীল মাত্রা কত হবে বলো তো, আর্সেনিকের, আচ্ছা হ্যাঁ আর্সেনিকের সর্বোচ্চ সহনশীল মাত্রা হচ্ছে 0.05, এটা সবাই কমেন্ট করো। আর্সেনিকের সর্বোচ্চ সহনশীল মাত্রা সবাই কমেন্ট করো 0.05, এটা একটু সবাই কমেন্ট করো। আচ্ছা এরপর দেখো ক্যাডমিয়াম আয়ন এনজাইম থেকে কোন আয়নকে প্রতিস্থাপন করে, এত কিছু আমার দেখা দরকার নাই। ক্যাডমিয়াম কোন আয়নকে প্রতিস্থাপন করে, ক্যাডমিয়ামের মতো দেখতে আর কে আছে, ক্যালসিয়াম। তাহলে ক্যাডমিয়ামকে কে প্রতিস্থাপিত করবে, ক্যালসিয়াম প্রতিস্থাপিত করবে। ক্যাডমিয়ামকে কে প্রতিস্থাপিত করবে, নামেও মিল আছে, দেখতেও মিল আছে, আয়নেও মিল আছে, ঠিক আছে। 0.05, অনন্যা হালদার কমেন্ট করছে 0.05, ওকে। তাহলে ক্যাডমিয়ামে আয়নকে প্রতিস্থাপিত করবে কে, ক্যালসিয়াম। তাহলে ক্যাডমিয়াম আর ক্যালসিয়াম দুটাই কমেন্ট করবা, আমি এই কমেন্টটা পড়বো, ক্যাডমিয়াম আর ক্যালসিয়াম সবাই কমেন্ট করবা। ক্যাডমিয়ামকে প্রতিস্থাপন করবে কে, ক্যালসিয়াম। তারপরে আদর্শ পানির ডিজলভ অক্সিজেনের পরিমাণ, এটা আমরা একটু আগেই পড়ে আসলাম, আবার আসছে কোশ্চেনটা। দেখো কি বলা হয়েছে, আদর্শ পানির ক্যাডমিয়াম আর ক্যালসিয়াম। শারমিন আক্তার সুইটি কমেন্ট করছে ক্যাডমিয়াম ক্যালসিয়াম। আচ্ছা ঈশিতা কমেন্ট করছে, ইথিকা কমেন্ট করছে, শান্তা ইসলাম কমেন্ট করছে, শ্রুতি কমেন্ট করছে ক্যাডমিয়াম ক্যালসিয়াম। আচ্ছা এই কোশ্চেনগুলো অ্যান্সার দিয়ে দাও, আজকের দিনের লাস্ট কোশ্চেনগুলোর অ্যান্সার সবাই দিয়ে দাও। 14, 15, 16 এই কোশ্চেনগুলো অ্যান্সার সবাই দিয়ে দাও। 14C ডিজলভ অক্সিজেন, পড়ছিলাম আমরা কত, 4 থেকে 8, কত 4 থেকে 8 মিলিগ্রাম পার লিটার, 4 দুগুণা 8, 4 দুগুণা 8 ডিজলভ অক্সিজেন। ডি কয় নাম্বার ওয়ার্ড, 4 নাম্বার ওয়ার্ড, ঠিক আছে। ডিজলভ অক্সিজেন কত হবে, ABCD, ডি 4 আছে, তাহলে 4 থেকে কত হবে, 8 মিলিগ্রাম পার লিটার। আচ্ছা কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে অ্যাসিড বৃষ্টি কোন গ্যাসের কারণে হতে পারে, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা, আমি বলে দিছিলাম যে সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, আর একটা মনে রাখবা SO2, কোনটা মনে রাখতে বলছিলাম, SO2, সেটাই কিন্তু আসছে। সবাই SO2 কমেন্ট করো, SO2টা সবাই কমেন্ট করো যে তোমার হচ্ছে অ্যাসিড বৃষ্টির সেই জন্য দায়ী গ্যাস কোনটা, SO2। আচ্ছা এরপর দেখো রেফ্রিজারেটরের কারখানা থেকে বের হয় ক্ষতিকর কোনটা, রেফ্রিজারেটর কারখানা থেকে আমরা কোনটা বের হয় বলতো, রেফ্রিজারেটর থেকে আমাদের যে ফ্রিজ আছে, ফ্রিজ বা রেফ্রিজারেটর থেকে আমাদের কিন্তু CFC গ্যাসটা বের হয়, যার ফলে কিন্তু আমাদের এটা কিন্তু ক্ষতিকর। তাহলে রেফ্রিজারেটরে কোনটা বের হয় বলতো, CFC, কোনটা হবে অ্যান্সার, CFC। তাহলে 16 অ্যান্সার কোনটা হবে, 16 অ্যান্সার হবে ডি নাম্বারটা। আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা তো এই ছিল আর কি আজকের ক্লাস। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাও যে আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো। হ্যাঁ আলহামদুলিল্লাহ ক্লিয়ার, কোনামনি কমেন্ট করছে ক্লিয়ার, ওকে। তো তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করো, আর না হলে আমরা লাইভটা এখানেই শেষ করে দিব। ক্লিয়ার ভাইয়া, সুইটি কমেন্ট করছে, ইথিকা কমেন্ট করছে, ওকে খাদিজা। আচ্ছা আর তোমরা যারা এই যে জয়করি টার্গেট জিএসটি যে ফাইনাল ফাইট যে গ্রুপটা আছে, এই গ্রুপটাতে যারা অ্যাড নাই তোমরা একটু দ্রুত অ্যাড হয়ে যাবা এই গ্রুপটাতে। অলরেডি 18,000 মেম্বার কিন্তু অ্যাড হয়ে আছে, তোমরাও দ্রুত অ্যাড হয়ে যাবা গ্রুপটাতে। ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে। আচ্ছা তোমাদের আউটস্ট্যান্ডিং ক্লাস, নেক্সট ক্লাস কবে ভাইয়া, নেক্সট ক্লাস হচ্ছে নেক্সট ক্লাস জানাই দেওয়া হবে, ঠিক আছে। ঈদের পর ইনশাল্লাহ আবার হবে আমার ক্লাস, আর এই ইনশাল্লাহ আবার দেখা হবে ওয়ান শট অর্গানিক ওয়ান শটের ক্লাস।
হ্যাঁ ঠিক আছে, নেওয়া হবে, সবই নেওয়া হবে ইনশাল্লাহ। খাদ্য শৃঙ্খলের টপিকটা আপাতত পড়ার দরকার নাই, ওগুলা আসে নাই গুচ্ছতে কখনো। এইগুলা যেগুলো পড়ালাম ইনশাল্লাহ এগুলাই পড়ার চেষ্টা করো, ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে। আর এই যে কমেন্টে কিন্তু একটা পিন করে দেওয়া আছে, ক্লাসটা কেমন লাগছে, আবার কবে ক্লাস চাও তোমরা, ওখানে সবাই রিপ্লাই দিয়ে দিও বা ওখানে রিয়াক্ট দিয়ে দিও, ইনশাল্লাহ আবার দেখা হবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ঈদের জন্য শুভকামনা রইল। ঈদ তোমাদের ভালো কাটুক। আর একটা কথা মাথায় রাখবা, এই যে ঈদের কারণে আবার কিন্তু পড়াশোনা অফ করে দিও না, শুধুমাত্র ঈদের দিনটা একটু পড়াশোনা অফ রেখো, বাট বাকি সব কটা দিন পড়তে থাকো, কারণ ঈদ কিন্তু লাইফে আরও আসবে। বাট এইরকম কিন্তু এই অ্যাডমিশন কিন্তু আর বারবার আসবে না, সুযোগ কিন্তু বারবার আসবে না। তো এই কয়েকটা দিন একটু কষ্ট করো, দেখবা এই কয়েকটা দিন মানে তুমি যদি গুছোতে চান্স পেয়ে যাও, তাহলে তোমার যে নেক্সট যে কুরবানির ঈদটা আছে, কুরবানির ঈদটা কিন্তু অনেক ভালো কাটবে। তাহলে একটু নিজেকে এই ঈদটা একটু নিজেকে কন্ট্রোল করে যদি কুরবানির ঈদটা ভালো মতো কাটাতে চাও, তাহলে আর কি ভালো মতো আর কি একটু পড়ো এই কয়েকটা দিন। আর তো বেশি দিন নাই গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার, চান্স একটা হয়ে গেলে এরপর ইনশাল্লাহ যা ইচ্ছা তাই করো ঈদের জন্য। বাট এখন আর কি একটু নিজেকে কন্ট্রোল করো, একটু নিজেকে অন্যরা একটু আনন্দ করতেছে করুক, তুমি একটু পড়ো ভালো মতো, ইনশাল্লাহ নেক্সট ঈদে তোমার ভালো কাটবে। সেই শুভকামনা রইলো, সেই দোয়া রইলো সবার জন্য, সবাই আমার জন্য দোয়া করবা। সবাইকে ঈদের জন্য শুভকামনা, ঈদ মোবারক, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।